কলেজ লাইফের পঞ্চম দিন। ক্লাসের দিকে যাচ্ছিলাম, হঠাৎ একটা মেয়ে পেছন থেকে বলে উঠল, ধন্যবাদ ভাইয়া। আমি রীতিমতো অবাক হলাম। কলেজে ক্লাস করছি 4 থেকে 5 দিনে বেশি নয়। এর মধ্যে কোনো মেয়েতে দূরে থাক, কোনো ছেলের সাথেও আমার পরিচয় হয়নি। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, ধন্যবাদ? হুম, সেদিনের জন্য ধন্যবাদ। কোন দিনের জন্য? আর একটু হলেই স্যারের হাতে বকা খেতাম। আপনি যদি হেল্প না করতেন কি যে হতো। আপনাকে অনেক ধন্যবাদ। কোন দিনের কথা বলছো? ঠিক মনে করতে পারছি না। কথাগুলো বলার সময় আমি একটু নার্ভাস ফিল করছিলাম, কারণ হঠাৎ করে একটা মেয়ের সাথে কথা বলছি, কোনো প্রিপারেশন নাই। সে বলল, আরে ওই দিন যে। ও আচ্ছা, ওই দিন তোমরা কয়েকজন যে আমাদের পেছনের বেঞ্চটায় বসেছিলা। হুম। হঠাৎ আমার মনে পড়লো, হ্যাঁ, একদিন তো একটা মেয়েকে ইংরেজি রিডিং পড়ার সময় কয়েকটা উচ্চারণে হেল্প করেছিলাম। নয়তো স্যারের কাছে লজ্জা পেত। হয়তো সে মেয়েটাই। আমি তো পেছন দিকে তাকিয়ে দেখিনি, তাই চিনতে পারছি না, কারণ ওরা ছিল আমার পেছনের বেঞ্চে। যাই হোক, সে বলল, ভাইয়া আপনার নাম কি? নিলয়। ও আচ্ছা। জানেন, আপনাকে নিয়ে যখন আমাদের মধ্যে কথা হয় তখন আপনাকে আমরা অ্যাপেক্স বলে ডাকি। আপনার নাম তো জানতাম না, তাই। আমারও হাসি পেল। আমি বুঝতে পারলাম যে ওদের মধ্যে আমাকে নিয়ে কথা হয়। এটা ভেবে একটু গর্বও হচ্ছে, আবার লজ্জাও লাগছে। অবাক হয়ে বললাম, অ্যাপেক্স? এটা আবার কোন ধরনের উপমা? আরে আপনার ব্যাগের নাম অ্যাপেক্স, তাই এই নামেই ডাকতাম। ওহ আচ্ছা, আমি নিজেই জানতাম না যে আমার ব্যাগের নাম এইটা। তবে অ্যাপেক্স নামটা কিন্তু মন্দ না। বাই দ্য ওয়ে, আপনার নামটা কিন্তু অনেক সুন্দর। ধন্যবাদ। তোমার নাম কি? পান্না। পান্না? নাইস নেম। থ্যাংক ইউ ভাইয়া। এতক্ষণে ক্লাসের কাছাকাছি চলে আসলাম। এতক্ষণ দুজন পাশাপাশি হাঁটছিলাম আর কথা বলছিলাম। ক্লাসের কাছে এসে আমি সামনে চলে গেলাম। যখন পাশাপাশি হাঁটছিলাম, অনেকেই এমনভাবে তাকাচ্ছিল যেন মনে হচ্ছিল আমরা কোনো কাপল হেঁটে যাচ্ছি। আমার একটু আধটু লজ্জাও করছিল। পরের দিন রাতে ঘুমানোর জন্য বিছানা ঠিক করছি, এমন সময় আমার মোবাইলে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। কলটা রিসিভ করেই সালাম দিলাম প্রথমে। আসসালামু আলাইকুম, কে বলছেন? তোর বাপ বলছি, শালা বেয়াদবের বাচ্চা। আমি থতমত খেয়ে গেলাম। এটা কি হলো? কথা নেই বার্তা নেই, হঠাৎ একটা অপরিচিত নাম্বার দিয়ে কল দিয়ে এভাবে কথা বলছে। কেমন পরিবারের ছেলে ওইটা? এটা শিওর যে ছেলেটা নিশ্চয় কোনো গ্যাংয়ের সদস্য। বাড়ি থেকে আসার সময় অনেকের মুখেই শুনেছি যে কলেজে নাকি দুই ধরনের স্টুডেন্ট থাকে। একদল ভদ্র প্রকৃতির, যারা কিনা শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে, কোনো রকম ভেজালে যায় না। আর একদল নাকি খুবই খারাপ, তারা নাকি কলেজের আতঙ্ক। তাই বাড়ি থেকে আসার সময় মা বাবা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যাদের সাথে কথা হয়েছে সবাই বলেছে যেন কোনো রকম ভেজালে না জড়াই, যেন ভদ্র হয়ে চলাফেরা করি। আমি নিশ্চিত যে ছেলেটা ফোন করেছে সে ওই খারাপ দলেরই লোক। নিশ্চয় কোনো ভেজালে পড়তে হবে আমাকে। কিন্তু আমি কি করলাম সেটাই তো বুঝতে পারছি না। আমি কোনো কথা বলছি না দেখে ছেলেটা বলল, কিরে কথা কস না কেরে? কথা ক, তোর সাথে কিছু বোঝাপড়া আছে। আমাদের সম্পদে তুই হাত দিস, তোর সাহস তো কম না। আমি ফোনটা কেটে দিলাম। জানি কিছু বলতে গেলেই ভেজালে পড়ব। আবার ফোন বাজছে। এবার আর ফোনটা ধরলাম না। মোবাইলটা সাইলেন্ট করে বালিশের নিচে রেখে বিষয়টা নিয়ে ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। সকাল 6টার দিকে ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নিয়েই আমার চক্ষু তো চড়ক গাছ। 43টা মিস কল। আমার লাইফে কোনোদিন এত মিস কল একসাথে দেখিনি। ভাবলাম আমার কপালে খারাপই আছে।
এবার একটু আশ্বস্ত হলাম এটা ভেবে যে ফোনগুলো ওই ছেলেটা করে নাই, কারণ পরের 43টা কলের মধ্যে 39টা কলই একই নাম্বার থেকে এসেছে। আর গ্যাংয়ের ছেলেটা নিশ্চয়ই এত বোকা না যে একই নাম্বার দিয়ে এতগুলো কল দিবে। যাই হোক, বাকি 4টা মিস কল ছিল আমার এক ফ্রেন্ডের, অবশ্য মেয়ে ফ্রেন্ড। আমি ভাবতে লাগলাম এতগুলো কল কে দিতে পারে। অমনি আরেকটা কল আসলো, আনকমন নাম্বার, সেই নাম্বারটাই যেটা থেকে গতকাল রাতে 39টা কল এসেছিল। আগ্রহ নিয়ে কল রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ঠিক আছেন তো? কেন, আমি তো ঠিকই আছি। না মানে গতকাল এতগুলো কল করলাম, আপনি ধরলেন না, তাই ভাবলাম। আমার কিছু হয়নি, গতকাল ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়েছিলাম, তাই ধরতে পারিনি। তাই বলে কেউ এতবার কল দেয়? সরি, ভুল হয়ে গেছে। সরি বলার কি আছে? বাই দ্য ওয়ে, আপনি কি আমার পরিচিত? হুম। কে? বলুন তো কে হতে পারি? আশ্চর্য, আমি কি করে বলবো? আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? আজব তো, আপনি কে বলুন তো? আগে বলেন আপনার গার্লফ্রেন্ড আছে কিনা। এটা কোন ধরনের প্রশ্ন? আচ্ছা, আজকে কলেজে আসবেন না? আসবো তো। ওকে, বাই। আরে, আপনার পরিচয়টা তো দিন। হ্যালো হ্যালো। কি আজব ব্যাপার, সকাল সকাল চিন্তায় ফেলে দিল। ধুর, যা হবার হোক, এত ভাবার কে আছে। ঘড়ির দিকে তাকালাম, 7:18। সময় যে কোন দিকে যায়, এখনো পড়তে বসিনি। তাড়াতাড়ি করে মোবাইলটা চার্জে লাগিয়ে পড়তে বসে গেলাম। আধা ঘন্টা পড়তে না পড়তেই মোবাইল ফোন বেজে উঠল। মোবাইলটা হাতে নিলাম, দেখলাম রিমির ফোন। হ্যালো। কি রে, কাল কল দিলাম ধরলি না কেন বলতো? নাকি কলেজে গিয়ে গার্লফ্রেন্ড পেয়েছিস, তাই আমাদের ফোন ধরার মতো সময় থাকে না? রিমি, তুই না বেশি কথা বলিস। কেমন আছিস বল? আছি ভালোই, তোদের ছেলে। স্কুলের কথা খুব মনে পড়ে রে। আচ্ছা, 017 এই নাম্বারটা কার, চিনিস? সত্যি করে বলবি? না তো, কেন, কি হয়েছে? না, তেমন কিছু না। আচ্ছা, পরে কথা হবে, বাই, ভালো থাকিস। এই বলে ফোনটা কেটে দিলাম। রিমি আবার কল দিল, ধরলাম না। ভালো লাগছে না একদম। ভাবলাম পরে ফোন করে ওর কাছে ক্ষমা চেয়ে নেব। প্রায় 8টা বাজে, কলেজ 9টা থেকে। তাড়াহুড়ো করে গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম। মনটা পড়ে আছে মোবাইলে। কে সেই মেয়েটা? অত্যন্ত মিষ্টি স্বর। হয়তো কলেজে যে মেয়েটার সাথে কাল কথা হয়েছিল সেই মেয়েটাই। কিন্তু সেই মেয়েটা আমার নাম্বার পাবে কোথা থেকে? আর একদিনের পরিচয়েই সে আমাকে ফোন দিবে কেন? তাছাড়া ওর সাথে তো আমার তেমন কোনো কথাও হয়নি। নামটা যা জানা হলো, পান্না, এছাড়া আর কিছুই না। যাই হোক, আজকে কলেজে গেলাম, বোধহয় জানতে পারবো সব কিছু। এইভাবে ব্যাগটা কাঁধে জড়িয়েই কলেজের দিকে রওনা দিলাম। কলেজ গেটের কাছাকাছি এসে গেছি, এমন সময় 4 থেকে 5টা ছেলে এসে আমাকে ঘিরে দাঁড়ালো। আমি বুঝতে পারলাম এর মধ্যে থেকেই নিশ্চয়ই কেউ একজন কাল ফোন করেছিল আর গালাগালি করেছিল। মনে মনে কিছুটা ভয় পেলেও বাহিক দিক থেকে স্বাভাবিক হয়েই রইলাম। ওদের একজন বলল, কিরে, আমাদের চিনতে পারছস? আপনাদের আমি কিভাবে চিনব? আমি তো এই কলেজে নতুন এলাম, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি মাত্র। নতুন? মেয়েদের সাথে তো ভালোই ভাব জমাইছস। আসলে কি হয়েছে বলবেন? আমি তো কোনো মেয়ের সাথে এখনো পরিচয়ই হয়নি। কাল যে একটা মেয়ের পাশ দিয়ে হাঁটছিলি আর কথা বলছিলি, তা আমরা দেখছি না ভাবছস? দেখুন, আপনারা যেমনটা ভাবছেন তেমনটা নয়। আমি ওই মেয়েটাকে চিনিই না। তাছাড়া মেয়েটাই তো আগে কথা বলল, আমি তো ইচ্ছে করে কথা বলিনি। শোন, যতটুকু বাড়ছস ততটুকুই ভালো, বেশি বারবার চেষ্টা করিস না। ওই মেয়েটা আমার ভাইয়ের ক্র্যাশ, বুঝছস? মেয়েটার দিকে যদি তাকাসো না, তোর চোখ উপড়াইয়া ফেলবো। যা, মনে রাখিস কথাটা। চলে এলাম, জানি ওদের সাথে কথা বললেই বিপদে পড়ব। কিছু না বলে শুধু মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে এলাম। ক্লাসে এসে চারিদিকে তাকিয়ে দেখলাম
পান্না এসেছে কিনা। না, কোথাও দেখতে পাচ্ছি না। হঠাৎ পাশের একটা ছেলে বলে উঠল, কি ব্যাপার ভাই, চারদিকে এভাবে চাইয়া কারে খুঁজো? না মানে কাউকে খুঁজছি না, এমনি দেখলাম একটু চারপাশটা। বুঝি বুঝি, সবই বুঝি। কাল যে মেয়েটার সাথে কথা বলছিলাম ওরেই খুঁজতেছ। তো কয়দিনের রিলেশন তোমাদের? যাহ বাবা, একদিন একটা মেয়ের সাথে কথা বললাম, আর এতেই একের পর এক অলৌকিক ঘটনার মুখোমুখি হচ্ছি। যদিও অলৌকিক ঘটনা নয়, তবে কম কিসে। আমি বললাম, কি ভাই, তোমরা কি পাগল? আরে মেয়েটাকে আমি চিনি না, জাস্ট একটু কথা হয়েছিল, আর তোমরা কি শুরু করেছো এসব? যাই বলো, মেয়েটা কিন্তু দেখতে দারুণ। চালিয়ে যাও, কাজে দিবে। ধ্যাট, এদের সাথে কথা বললেই মাথাটা খারাপ হয়ে যাবে, তাই আর কোনো রিপ্লাই দিলাম না। দেখলাম আরও কয়েকজন আমাকে ইশারা করে আলোচনা করছে। মেয়েদের মধ্যেও কয়েকজনকে দেখলাম আমাকে নিয়ে কথা বলছে। মাঝে মধ্যে আমাকে আঙুল দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে দিচ্ছে। একদিনে যেন সেলিব্রিটি হয়ে গেলাম মনে হচ্ছে। আবার মনে হচ্ছে আমি যেন কোনো পাগলাগারো থেকে এসেছি, কিংবা কোনো গ্রহ থেকে এসেছি, এলিয়েন কিংবা পাগল কিংবা অদ্ভুত কিছু। আমি ভাবনার ধ্যানে মগ্ন। এমন সময় পান্না ক্লাসরুমে প্রবেশ করলো। আমার চোখে চোখ পড়তেই সে হাসি দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন ভাইয়া? এমনিতে চারিদিকে যেভাবে লোকজনের রেসপন্স পাচ্ছি, আবার ওর সাথে কথা বলবো, নিজেকে প্রশ্ন করলাম। ওকে কোনো রিপ্লাই দিলাম না, সে চলে গেল। কিন্তু সকালে কে ফোন করেছিল সেটা তো আমাকে জানতে হবে। আমার একবার মনে হলো ফোনটা পান্নাই করেছিল, আরেকবার মনে হলো সে আমাকে ফোন করবে কেন, আর করলেও পরিচয় বা দিবে না কেন। কলেজ শেষে ক্লাস থেকে বের হওয়ার সময় ভাবলাম পান্নাকে জিজ্ঞাসা করব, কিন্তু যদি সে না হয় তাহলে কি ভাববে আবার। এরকম 7-5 গুনতে গুনতে ক্লাস থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম। রাস্তায় আবার পান্নার সাথে দেখা হলো। সে বলল, কি হলো? তখন যে বললাম কেমন আছেন, কিন্তু কিছু বললেন না কেন? কোনো উত্তর দিলাম না। আমার একটু একটু করে ভয় করছে, কারণ আবার আগের মতোই ও আর আমি একসাথে হাঁটছি। গ্যাংয়ের ছেলেগুলো দেখলে আবার কি হবে আল্লাহ জানে। আমি মাথা নিচু করে হাঁটছি, ওর দিকে তাকাচ্ছি না। এই দেখে সে বলল, চুপ করে রইলেন যে, কি হলো বলুন তো? দেখো, আমি তোমার সাথে কথা বলতে পারবো না। কেন? কি করলাম আমি? ভাবছি সত্য কথাটাই বলে দিব, আবার ভীতু ভাববে না তো। কিন্তু এত কথা বলার সময় কোথায়? ওদেরকেও দেখে ফেললেই তো প্রবলেম। আমি বললাম, তোমার সাথে কিছু কথা আছে, সামনে রেস্টুরেন্টে বসে বলবো। আমি আগে যাচ্ছি, তুমি একটু পরে আসবে। এই বলে তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই দ্রুত হেঁটে সোজা গেলাম রেস্টুরেন্টের ভেতরে। ওর জন্য পাশে একটা চেয়ার খালি রেখে বসলাম। ভাবলাম এতটুকু কথায় ও আসবে কি না। সে আসলো এবং আমার পাশে চেয়ারে বসলো। সে বলল, আচ্ছা, কি হয়েছে বলুন তো? আজকে এরকম চিন্তিত লাগছে কেন আপনাকে? শোনো, তোমাকে কিছু জরুরি কথা বলতে এখানে এনেছি। কিসের জরুরি কথা? আমাদের কলেজে সেকেন্ড ইয়ারের কিছু বাজে ছেলেদের একটা গ্রুপ আছে, আর তাদের একজন তোমাকে পছন্দ করে। সেদিন তোমার সাথে কথা বলার সময় ওরা দেখেছিল বোধহয়। তারপর আমাকে সাবধান করেছে যেন তোমার সাথে কোনো কথা না বলে, আর তোমার দিকে যেন না তাকায়। তাকাইলে নাকি চোখ উপড়ে ফেলবে। তোমাকে এখন থেকে সাবধানে চলাফেরা করতে হবে, কারণ ওরা আর 5টা ছেলের মতো এত ভেবে কাজ করে না। ওদের কাছে তোমার জীবনের কোনো মূল্য নেই। আর আমি এখন থেকে তোমার সাথে সরাসরি কথা বলতে পারবো না। যদি কিছু মনে না করো, একটা বিষয় সাজেস্ট করব। হ্যাঁ, করুন। তুমি পর্দাশীল হও। কাল থেকে পর্দা করে কলেজে আসো। তারা তোমাকে চিনতে পারবে না। আমার মনে হয় বিষয়টা গভীর হওয়ার আগেই থামানো প্রয়োজন। আমি আমার কথা বললাম, এখন তুমি যা ভালো বুঝো করো। আমার আর কিছু বলার নাই। আমি এখন যাই। ওরা কেউ দেখে ফেললে হয়তো সমস্যা হতে পারে। এটুকু বলেই চলে এলাম। পেছন দিকে আর তাকিয়ে দেখি নাই সে
আছে কি না চলে গেছে। সোজা বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নিলাম। এমন সময় সাধারণত আমি টিভি দেখি। আজকে আর টিভি অন করলাম না। আমার মন পড়ে আছে সকালের ফোন দেওয়া মেয়েটার দিকে। ভাবলাম মেয়েটাকে ফোন দিব। এমন সময় মোবাইলটা বেজে উঠল, সেই নাম্বারটাই। যাক বাবা, মেঘ না চাইতেই জল। ফোন ধরলাম। হ্যালো। হ্যালো মহাশয়, আমাকে চিনতে পেরেছেন? আপনি কে বলবেন প্লিজ? আমার নাম রাশিয়া। কি? এটা আবার কোনো মানুষের নাম হতে পারে নাকি? হুম আপনি আমাকে চিনেন? হুম কয়দিন ধরে? যতদিন ধরে কলেজে যাই ততদিন ধরে, 1 সপ্তাহ ধরে। আমার নাম্বার কোথায় পেলেন? এই যে জনাব, সব কিছু যদি এখানেই বলে দিই তাহলে বাকি সময় কি করব? মানে? মানে কিছু না। আজব। আচ্ছা, আমাকে ফোন দিয়েছেন কেন? আস্তে আস্তে সবই জানতে পারবেন। লাঞ্চ করেছেন? না, মাত্র এলাম। ওকে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিন। বাই। আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল। কি আজব মেয়েরে বাবা। যাই হোক, ওর চিন্তা বাদ দিয়ে খেতে গেলাম। রাতে ঘুমানোর আগে আবারও ওই মেয়েটা ফোন করলো। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কেমন আছেন? ভালো নেই। কেন? আপনার জন্য। আপনার পরিচয়টা দিলে ভালো থাকতাম। ও, তাহলে আর কয়টা দিন খারাপই থাকেন। আপনি কি আমার ফোনে বিরক্ত হন? এবারও চুপ করে রইলাম। কি উত্তর দেব ভাবছি। আমি কি ওর ফোনে বিরক্ত হই? ভেবে পাচ্ছি না কি উত্তর দিব। সে বলল, বুঝতে পেরেছি, বিরক্ত হচ্ছেন। আচ্ছা, গুড নাইট। বলেই ফোন কেটে দিল। আমি কিছুই বললাম না, কিংবা বলার চেষ্টাও করলাম না। লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘটল এক আকম্পিক ঘটনা, যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কলেজে যাচ্ছি, এমন সময় একটা ছোট্ট মেয়ে দৌড়ে এসে বলল, ভাইয়া ভাইয়া, ওখানে না একটা আপু অজ্ঞান হয়ে পড়ে আছে। কয়েকটা ছেলে মিলে ওকে মেরেছে। গতকাল আপনার সাথে ওকে রেস্টুরেন্টে দেখেছিলাম। কথাটা শুনেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কালকে আমার সাথে রেস্টুরেন্টে দেখেছে, তার মানে তো পান্না। ওহ গড! মেয়েটাকে বললাম, কোথায় দেখেছো আপুটাকে? ওই যে ওইদিকে, আমার সাথে আসুন। ছোট খুকিটা আমাকে পান্নার কাছে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখতে পেলাম পান্না মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আর একটা বোরখা পরে আছে। তার মানে সে আজকে বোরখা পরে আসছিল, আর ছেলেগুলো সেটা খুলে। যাই হোক, ওর পরনে বেশি কিছু ছিল না, শুধু গায়ে জামাটা এলোমেলোভাবে জড়ানো ছিল। ওড়না পাশে পড়েছিল। দেখতে খুব বিচ্ছিরি, অশ্লীল লাগছিল। আমি ওর দিকে একবার তাকানোর পর দ্বিতীয়বার তাকালাম না। ভাবলাম, এখন কি করা যায়? আমার এখন কি করা উচিত? একটা মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে, মেয়ে মানুষ। আমার কি তাকে ফেলে চলে যাওয়া উচিত হবে? কিছুক্ষণ ভেবে রাশিয়ার নাম্বারে একটা ফোন করলাম। হ্যালো। কি? আজ কি মনে করে নিজের ইচ্ছায় ফোন করলেন? তুমি কোথায়? কেন? আমি কলেজে আসার জন্য বের হচ্ছি। শীঘ্রই কলেজের দক্ষিণ পাশের রাস্তাটা দিয়ে এসে মসজিদের কাছে আসো। শীঘ্রই আসো, একটা দুর্ঘটনা হয়ে গেছে। শীঘ্রই আসো। দুর্ঘটনা? ও, আমাকে দেখে নেওয়ার মতলব? আরে রাখো তোমার ফ্যাজলামো। পান্নাকে চিনো? আমাদের ক্লাসমেট। চিনি, একটু আধটু। ওর সামনে খারাপ কিছু হতে চলেছে। সে অজ্ঞান হয়ে পড়ে আছে রাস্তায়। প্লিজ তাড়াতাড়ি আসো। আমি ততক্ষণে দেখি ওর জ্ঞান ফেরানো যায় কি না। সিরিয়াসলি? মজা করছো না তো? প্লিজ, মজা করছি না। তাড়াতাড়ি এসো। এখন এত কিছু বলার সময় নেই। তাড়াতাড়ি যেখানে বললাম এসো, এলে সব জানতে পারবে। এই বলে ফোনটা রেখে দিলাম, না হলে কথা পেঁচাবে। যাই হোক, খুকিটা তখনও পাশে দাঁড়িয়ে আছে, কোথাও যায়নি। আমি খুকিটাকে বললাম,
বাবু, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ছেলেগুলোকে তুমি চিনো? না, ওরা বাহিরের কেউ হবে, আমাদের এলাকার হলে চিনতাম। তার মানে আমাদের কলেজের সেই গ্যাংয়ের কেউ নয়। তাহলে তো বিষয়টা খুব রহস্যময়। আমি বললাম, আচ্ছা, তুমি একটু আপুটার কাছে দাঁড়াও, আমি আসছি। এক দৌড়ে গেলাম আমাদের কলেজের পুকুরটায়। আমার ব্যাগে পানির বোতল ছিল, ওইটাতে করে পানি ভরে নিয়ে গেলাম। তারপর পান্নার মুখে কিছুটা পানি ছিটিয়ে দিতেই ও একটু একটু করে চোখ খুলতে লাগলো। হয়তো ঝাপসা দেখছে, আমাকে দেখেই চিৎকার করে উঠবে। এমন সময় ওর মুখ চেপে ধরলাম, কানের কাছে গিয়ে বললাম, আমি নিলয়, ছেলেগুলো চলে গেছে, চিৎকার করবা না। তোমাকে এই অবস্থায় দেখলে রাস্তায় লোকজন তোমাকে নিয়ে মজা নেবে, সেজন্যই কাউকে ডাকি নাই। তোমার এক ক্লাসমেটকে ফোন করেছিলাম, সে আসছে। পান্না কিছু একটা বলতে চাইছিল, কিন্তু পারে নাই। তার গলা দিয়ে আওয়াজ বের করতে বোধহয় খুব কষ্ট হচ্ছে। তার কণ্ঠ কান্না জড়িত, মনে হচ্ছে অনেক কেঁদেছিল। এমন সময় রাশিয়া ফোন দিল। আমি ওকে এদিকে রাস্তাটায় আসতে বললাম। কিছুক্ষণের মধ্যেই সে এসে গেল। খুকিটা তখনও দাঁড়িয়ে আছে। আমি বললাম, বাবু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এখন যেতে পারো। পকেট থেকে কয়েকটা চকলেট বের করে খুকিটার হাতে দিলাম। বললাম, এগুলো তোমার জন্য, আবার কখনো দেখা হলে আরও দিব, এখন আর নেই আমার কাছে। সে চকলেটগুলো নিল, কিন্তু গেল না। সে বলল, না ভাইয়া, আমি যেতে পারবো না। একটা মানুষকে বিপদে ফেলে যাওয়া উচিত নয়। আম্মু আমাকে বলে, যখন কাউকে বিপদগ্রস্ত দেখবি তাকে যতটুকু সম্ভব হেল্প করবি। সে বিপদমুক্ত হওয়ার আগ পর্যন্ত তার পাশে থাকবি। কথাগুলো শুনে আমি আর রাশিয়া অবাক হয়ে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটার বয়স 6 থেকে 7 বছরের বেশি নয়, অনেক দায়িত্ববান বোঝাই যাচ্ছে। ওর মা বাবা খুব লাকি। আমি বললাম, তুমি তো যতটুকু পারো সাহায্য করেছ, এখন তো আমরা এসেছি, আমরাই দেখব। তুমি যথেষ্ট সাহায্য করেছ। তবু আমি যাব না। আমি আর না করলাম না। মেয়েটার হাত থেকে একটা চকলেট নিয়ে তার মোড়ক খুলে ওর মুখে দিয়ে দিলাম। তারপর ওকে একটু বুকে নিয়ে আদর করলাম। তুমি খুব লক্ষ্মী মেয়ে, তুমি থাকো আমাদের সাথে, কোনো সমস্যা নাই। কপালে একটা চুমু দিলাম। মেয়েটা খুশি হলো। এতক্ষণ রাশিয়ার দিকে তাকাইনি, এখন তাকালাম। শোনো, আজ আর কলেজে গিয়ে কাজ নেই। কলেজের গেট আর 5 মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যাবে। আমরা 5 মিনিটে ওর জন্য কিছুই করতে পারবো না। আচ্ছা। এবার পান্নার দিকে তাকালাম, দেখলাম সে আবার চোখ বুজে ফেলেছে, হয়তো খুবই ক্লান্ত। চোখের নিচের দিকটা কালো হয়ে গেছে, অনেক কেঁদেছে, হয়তো এজন্যই ক্লান্ত হয়ে পড়েছে। ওর কপালে আলতো করে স্পর্শ করলাম। সে চোখ খুলল। বললাম, তোমার খুব খারাপ লাগছে? হ্যাঁ, আমি শরীর কোনো শক্তি আনতে পারছি না, এমনকি চেয়ে থাকার মতো শক্তিটাও আমার নেই। আচ্ছা, তুমি চোখ বুজে থাকো, একটু সময় দাও। তোমাকে কোনো একটা বাড়িতে নেই, তারপর শুয়ে থেকো। রাশিয়া এবার বলল, আচ্ছা, ওর এমনটা কিভাবে হলো? আচ্ছা, এসব পরে বলছি, এখন বলো, তোমাদের বাসায় ওকে নেওয়া যাবে? নেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে খুবই ভালো, তোমাদের বাসায় চলো। আর হ্যাঁ, ওই যে বোরখাটা আর হিজাব দেখতে পাচ্ছ, ওগুলো তোমার ব্যাগে ভরে নাও। আর কি কি আছে দেখো তো। না, আর তেমন কিছু নাই। পান্নার ব্যাগটা কোথায়? ওই যে ওইদিকে একটু দূর একটা ব্যাগ পড়ে আছে, ওইটাই বোধহয়। খুকিটা বলল, আমি নিয়ে আসছি। সে দৌড়ে গিয়ে নিয়ে আসলো। ব্যাগটা খুললাম। হ্যাঁ, ধারণা সঠিক, এটা ওরই ব্যাগ। আমি খুকিকে বললাম এই ব্যাগটা ওর কাছে রাখতে, আর বললাম, তুমি কি আমাদের সাথে যাবে রাশিয়াদের বাসায়? হ্যাঁ, যাব। ওকে, গুড। তোমার আম্মু আবার তোমাকে খুঁজবে না তো?
সে কিছু বলল না। আমি বললাম, আচ্ছা চলো, পরে তোমার আম্মুকে ম্যানেজ করব। রাস্তার পাশ দিয়ে যাওয়া একটা সিএনজিকে দাঁড় করালাম, পান্নাকে কোলে করে গাড়িতে উঠালাম। তারপর রাশিয়া আর খুকির কাছে পান্নাকে দিয়ে আমি সামনে ছিটে গিয়ে বসলাম। ড্রাইভারকে বললাম, আর কোনো যাত্রী ওঠানো যাবে না, সবগুলো সিটের ভাড়াই দেব। ড্রাইভার বলল, আচ্ছা। রাশিয়াকে বললাম, তোমাদের বাড়ি কোন দিকে, ড্রাইভারকে বলো। সে ড্রাইভারকে রাস্তা দেখিয়ে দিল। 7 থেকে 8 মিনিটের মধ্যেই আমরা রাশিয়াদের বাড়ির সামনে এসে পৌঁছে গেলাম। ড্রাইভারের কাঙ্ক্ষিত ভাড়া পরিশোধ করে পান্নাকে নিয়ে রাশিয়াদের বাড়িতে গেলাম। দরজায় দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই একজন মহিলা এসে দরজা খুলে দিল, সম্ভবত রাশিয়ার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিনি আমাদেরকে দেখে চমকে গেলেন। পান্না আমার কোলে ছিল তখন। রাশিয়া কিছু বলতে যাবে, তার আগেই তার মা বলল, কি হয়েছে বাবা? আসো, ভিতরে আসো। ভেতরে গেলাম। উনি পথ দেখিয়ে রাশিয়ার রুমে নিয়ে গেলেন আমাদের। পান্নাকে রাশিয়ার বিছানায় শুইয়ে দিলাম, যদিও ওর শরীরে অনেক ধুলাবালি লেগেছিল। পান্নার কপালে হাত রাখলাম, সে চোখ খুলল। আমি বললাম, এখন এখানে বিশ্রাম করো একটু। সবচেয়ে ভালো হতো যদি এখন গোসল করে নিতে পারতা। পারবা? সে কিছু বলল না, তার চোখ ঢলছে, কিছু বলতে পারছে না। এমন সময় রাশিয়ার মা বলল, ওর এখন ফ্রেশ হওয়ার দরকার। এমন অবস্থা যে বেশিক্ষণ থাকলে ওর শরীর খারাপ করতে পারে। তোমরা ওকে বাথরুমে নিয়ে আসো, আমি নিজ হাতে গোসল করিয়ে আনছি। আপনি গোসল করাবেন? সমস্যা নাই তো, আমার মেয়ের ক্লাসমেট, আমার মেয়ের মতোই তো। একজন মা হয়ে যদি এতটুকু করতে না পারি। আমি কিছু বললাম না। তিনি পান্নাকে বাথরুমে গোসল করাতে নিয়ে গেলেন। আমি এদিকে খুকির হাত থেকে আরেকটি চকলেট নিয়ে মোড়ে খুলে দিলাম, আর রাশিয়া এসে আমার পাশে বসলো। আমার কাঁধে হাত রেখে বলল, কি জনাব? কি জনাব, এই সুযোগে আমাকে চিনে ফেললেন তো? ধ্যাত, সবগুলো প্ল্যান ভেস্তে গেল। সবই উপরওয়ালার ইচ্ছে। সবই উপরওয়ালার ইচ্ছে। কিছুক্ষণ পর আন্টি বাথরুম থেকে পান্নাকে গোসল করিয়ে নিয়ে বের হলেন। এবার সে নিজে নিজে হাঁটতে পারছে, অতটা স্বাভাবিকভাবে নয়, আবার অতটা অস্বাভাবিকও নয়। আমি জিজ্ঞেস করলাম পান্নাকে, এখন কেমন বোধ করছো? হ্যাঁ, একটু ভালোই বোধ করছি। আচ্ছা, তুমি এখন এখানে শুয়ে বিশ্রাম করো। আচ্ছা। এবার আন্টিকে বললাম, আন্টি, আপনাকে অনেক ধন্যবাদ। ধুর পাগল ছেলে, মায়ের কাছে সব ছেলে মেয়ে সমান। তোমরা আমার সন্তানের মতো। এই বাচ্চাটা তোমার কি হয়? কিছু হয় না, সেই আমাকে এসে বলেছিল যে ওখানে একটা আপু অজ্ঞান হয়ে পড়ে আছে। ওহ আচ্ছা, তো ওর এরকম অবস্থা কি করে হলো? আমিও জানি না। খুকি বলল সে নাকি দেখেছে কয়েকটা ছেলে মিলে পান্নাকে মেরেছে। কয়েকটা ছেলে মিলে মেরেছে? তাই বলল খুকি। হয়তো অন্য কিছু হয়েছে ওর সাথে, সেটা তো আর এই বাচ্চা মেয়ের বোঝার কথা নয়। কিন্তু ছেলেগুলোর সাথে ওর সম্পর্ক কি? ওদের সাথে কেন ভেজাল হয়েছিল? তা আমিও জানি না। আমি ওকে চিনি মাত্র 2 দিন ধরে। এর আগে ওর সাথে কি হয়েছিল সেটা তো জানি না। ও একটু স্বাভাবিক হোক, তারপর সব জানা যাবে। হ্যাঁ, আর হ্যাঁ শোনো, তুমি আর খুকি আজকে আমাদের এখানে লাঞ্চ করবে আমাদের সাথে। এর আগে কোথাও যাবে না কিন্তু, বলে দিলুম। না মানে আন্টি। কোনো মানে টানে নয়। এই টুম্পা, তুই দেখে রাখিস ওদের, ওরা যেন কোথাও না যায়। এই বলে ভদ্রমহিলা চলে গেলেন। আমাকে আর কিছু বলার সুযোগই দিলেন না। আর দিলেই বা কি, কিছুই বলতে পারতাম না। এদিকে রাশিয়া হেসে বলল, সবই উপরওয়ালার ইচ্ছে। তা বটে। আচ্ছা টুম্পা, তুমি এত মিথ্যাবাদী কেন বলো তো? কি? আমি মিথ্যেবাদী? নয়তো কি টুম্পা? তোমাকে আজকে? বলো টুম্পা, আমাকে। বারবার টুম্পা টুম্পা বলছো কেন?
ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, তোমার নাম টুম্পা, আর তুমি আমাকে বললা রাশিয়া। মিথ্যাবাদী নয় তো কি? আমার নাম তুমি কোত্থেকে জানলা? ফ্ল্যাশব্যাকে যাও। মানে? তোমার আম্মু যাওয়ার সময় কি বলে গেল মনে আছে? হ্যাঁ বলেছে, এই টুম্পা তুই ওদের দেখে রাখিস। এই তো ভালো মেয়ে। এখানে যে উনি এই ভালো কাজটা করে গেলেন। ধ্যাত, মাও না। আচ্ছা, তুমি আমার নাম্বার কোথায় পেলে? আরে পান্নার কাছে থেকে তোমার নামটা জেনেছিলাম, তারপর ফেসবুকে সার্চ দিয়ে দেখি সামনেই তোমার আইডি, তারপর ওখান থেকে এই নাম্বারটা পেলাম। ওহ, ভেরি ট্যালেন্টেড। এবার টুম্পা খুকিকে ডাক দিয়ে কাছে আনলো। টুম্পা বলল, খুকি, তোমার নাম কি? আমার নাম রূপা। ওয়াও, নাইস নেম। থ্যাংক ইউ। আচ্ছা রূপা, তোমরা ক ভাই বোন? আমার একটা ভাই আছে, আমার ছোট, খুব দুষ্টু ভাইটা। জানেন, সেদিন আমি পড়তে বসেছি, আম্মু ভাইকে আমার কাছে বসিয়ে দিয়ে গেলেন। সে করলো কি, আমার বাংলা বইয়ের পাতা কামড়ে কামড়ে খেতে শুরু করলো। তাই? আমি ওদের থেকে একটু দূরে বসে বসে ওদের দেখছি। রূপা মেয়েটা দেখতে খুব মিষ্টি, কথাও বলে ভারী সুন্দর করে, খুব স্নেহকাতর কণ্ঠস্বর। আর টুম্পা যখন মুচকি হাসে তখন তাকে অসম্ভব সুন্দর লাগে। একটা মানুষ যে কতটুকু সুন্দর হতে পারে তা টুম্পার মুচকি হাসি দেখলেই বোঝা যায়। যদিও ওকে আমি এর আগে কখনো দেখিনি, হয়তো দেখেছি মনে নেই, কিন্তু আজ একদিনেই ওকে কেমন যেন আপন আপন লাগছে। যেন মনে হচ্ছে ওর সাথে আমার না জানি কত বছরের বন্ধুত্ব। নিজের অজান্তেই টুম্পার দিকে আমি অপলক তাকিয়ে আছি। টুম্পা খেয়াল করলো আমার পলক পড়ছে না। সে বলল, এই যে জনাব, এভাবে অপলক দৃষ্টিতে কি দেখছেন? কথাটাই যেন লজ্জা পেলাম আমি, কি উত্তর দেব। এবার রোমান্টিক দৃষ্টিতে তাকালাম, বললাম, পরি দেখছি। সামনাসামনি তো কখনো পরি দেখিনি, আজ দেখছি। এখন বুঝতে পারছি কবিরা কেন এত রোমান্টিক ছিলেন। আরে এমন দৃশ্য দেখলে যে কোনো পাগলও কবিতা লিখতে শুরু করবে। আমার কথা শুনে সে মুচকি হাসলো, বলল, বাবা, আপনি তো দেখছি খুব। কি? কিছু না, এভাবে প্রশংসা করতে নেই, লজ্জা লাগে। এবার একটু রাগানোর জন্য কথা ঘুরিয়ে ফেললাম, বললাম, আরে যে সুন্দর তাকে সুন্দর না বললে পাপ হবে, পাপ। রূপা মেয়েটা আসলেই পরিচয়ও। এটুকু বলে ওর দিকে তাকালাম, দেখলাম বোকার মতো হা করে তাকিয়ে আছে। আরে এভাবে হা করে থেকো না, মুখে মশা ঢুকতে পারে। আচ্ছা, পান্নার এরকম অবস্থা কি করে হলো বললে না তো? আমি তো জানি না এটা কিভাবে হলো। ও উঠুক, তারপর জানা যাবে কি কি হয়েছিল ওর সাথে। কোনো খারাপ কিছু হয়নি তো আবার? আই মিন ধর্ষণ? আমারও সেটা নিয়েই ভয় হচ্ছে। এরকম হলে আবার সে কোন সময় কি করে বসে বলা যায় না। আর এরকম হলেও সে স্বীকার করবে কি না তা সন্দেহ। আমাদেরকে খুব টেকনিক্যালি জানতে হবে। আর যদি এমনটা না হয় তাহলে আল্লাহর কাছে শুকরিয়া। আচ্ছা, ওর মা বাবাকে কি জানানো উচিত না ব্যাপারটা? আমার মনে হয় ওর সাথে আসলে কি ঘটেছিল তা আগে জানা দরকার। তারপর ভেবে দেখতে হবে ঘটনার প্রেক্ষিতে ওটা ওর পরিবারে কানে দেওয়া যায় কি না। যদি এরকমটা হয় যে ওর ধর্ষণ হয়েছে, তাহলে ওর বাবা মাকে কিছু জানানো যাবে না, কারণ সেক্ষেত্রে ওর প্রাণের ঝুঁকি থাকবে। পরিবারের কাছ থেকে লুকাতে গিয়ে আত্মহত্যা করতে পারে। আমাদের উচিত হবে ওকে বোঝানো, আর ছেলেগুলোর বিরুদ্ধে যা করার তা আমাদেরকেই করতে হবে। আর যদি এই ব্যাপারটা না হয় তাহলে ওর বাবা মাকে বিষয়টা জানাতে হবে। আচ্ছা দেখা যাক কি হয়। আপাতত এখন ওর বাবা মাকে খবরটা দেওয়া ঠিক হবে না। আচ্ছা, যদি ধর্ষণের ব্যাপারটাই সত্যি হয়, সে কি আমাদের বলবে?
আমার মনে হয় বলবে না, আমাদেরকে বুঝে নিতে হবে। কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে অনুমানের ওপর ভিত্তি করেই ওকে বোঝাতে হবে এবং ছেলেগুলোর বিরুদ্ধে কিছু একটা করতে হবে। আচ্ছা, ছেলেগুলোর সাথে কি আপনি পেরে উঠবেন? ওরা যদি কোনো গ্যাংয়ের লোক হয়ে থাকে? আমার হাতও কম বড় নয়। আমি এখানে এসে ভদ্রভাবে চলবো ভাবছিলাম, কিন্তু যদি একটা মেয়ের জীবন বাঁচাতে গিয়ে যদি আগের রূপ ধরতে হয় তাহলে অবশ্যই ধরবো। স্কুল লাইফে আমাদের একটা গ্রুপ ছিল। স্কুলের মেয়েদেরকে বহির্গত ছেলেদের হাত থেকে রক্ষা করার জন্যই আমরা একটা দল তৈরি করেছিলাম। আর এখনও যদি ফোন করি ওরা প্রত্যেকেই ছুটে আসবে। আমাদের দলটাকে স্কুলের সবাই খুব সম্মান করত। এমনকি একদিন এক মন্ত্রী আমাদের দলটার কথা জানতে পেরে খুব খুশি হন আর যে কোনো সময় আমাদের সাহায্য করবেন বলে আশ্বাস দেন। সেই মন্ত্রীর পেছনে যত নেতারা ছিল তারা সবাই আমাদের চিনেন এবং তাদের যে কারো কাছে গেলেই আমাদেরকে সাহায্য করতে দ্বিধাবোধ করবে না। আমাদের এলাকার সকল রাজনীতিবিদদের সাথেই আমাদের ভালো সম্পর্ক ছিল। টুম্পা মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। এমন সময় আন্টি রুমে প্রবেশ করলেন। হাতে একটা ট্রেতে করে 3 কাপ চা, 3 প্লেটে নুডলস আর 3 গ্লাস শরবত, সাথে আরও কিছু ফলমূল এনেছেন, আপেল, আম ইত্যাদি। যদিও এগুলোর সিজন না এখন। টুম্পার মা আপ্যায়নের সরঞ্জামগুলো নিয়ে আমাদের সামনে হাজির হলেন। আমি তা দেখে একটু ভদ্রতার সাথে বললাম, আন্টি, এসবের কি দরকার ছিল? শুধু শুধু কষ্ট করলেন। হারে ধুর পাগল ছেলে, বেশি কথা না বলে শুরু কর। আমি আর না করতে পারলাম না। অনিচ্ছা সত্ত্বেও শরবতের গ্লাসটা হাতে নিলাম। আন্টি রূপাকে ডেকে কাছে নিলেন, তারপর নিজের হাতে শরবত খাইয়ে দিলেন। আসলেই টুম্পার মা ভালো, ভালো বললে কম হবে, অনেক ভালো। আন্টি এবার পান্নার কপালে হাত রাখলেন। পান্না চোখ খুলল। বোঝাই গেল সে ঘুমায়নি, শুধু চোখ বুজে শুয়েছিল। আন্টি পান্নাকে ধরে আস্তে আস্তে শোয়া থেকে বসালেন। পান্নাকে তখন ততটা সুস্থ মনে হলো না, তবে মানসিক চিন্তায় আছে বোঝা গেল। এটাই স্পষ্ট যে ও ফিজিক্যালি অসুস্থ না, মেন্টালি অসুস্থ। তবে এটা তো আরো বড় সমস্যা। যাই হোক, আন্টি বললেন, নাও মা, ধরো। না আন্টি, ইচ্ছে করছে না। শরবতটা খাও মা, মাথাটা একটু ঠান্ডা হবে। সে শরবত নিল, একটু একটু করে চুমুক দিয়ে অর্ধেকটা খেয়ে রেখে দিল। আপ্যায়নের ভোজন পর্ব শেষে আন্টি টুম্পাকে বললেন এগুলো নিয়ে কিচেনে রেখে আসতে। তারপর তিনি পান্নার দিকে তাকিয়ে বললেন, এখন কেমন লাগছে? ভালোই। আন্টি, আমার মনে হয় সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আন্টি আমার কথার কোনো রিপ্লাই দিলেন না। পান্নাকে বললেন, আচ্ছা মা, তখন তোমার সাথে কি হয়েছিল? পান্না কিছু বলল না। হতাশাগ্রস্ত দৃষ্টিতে সে আমার দিকে তাকালো। তারপর আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে বারান্দার দিকে এগিয়ে গেল। আমি আর আন্টি চুপ করে দেখতে লাগলাম তাকে। সে ধীর পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আমরা ওর কাছে গেলাম। তারপর সে বলতে শুরু করলো, তারা আমাদের এলাকারই লোকজন। আমার মা নেই। আমাদের সংসারে শুধু বাবা আর আমি। আমার পড়াশোনার খরচ সহ যাবতীয় খরচ বাবাই বহন করেন। সারাটা দিন তিনি হাড় ভাঙা পরিশ্রম করেন। আমি বাবাকে ছেড়ে এত দূর আসতে চাইনি। পরিস্থিতির শিকার হয়ে আর বাবার অনুরোধে আমাকে এখানে আসতে হয়েছে। বাবাও কোনোদিন চাননি আমাকে দূরে ঠেলে দিতে, কিংবা তিনি আমাকে ছাড়া একটা মুহূর্ত কখনো কল্পনাও করতে পারেন না। আমি আমার 3 বছর বয়সে মাকে হারাই। মা মারা যাওয়ার পর থেকে বাবা আমাকেই তার বেঁচে থাকার একমাত্র কারণ হিসেবে বেছে নিয়েছেন। আমাকে কোনো দিন কোনো কিছুর অভাব দেখাননি। বাবা আমাকে যেভাবে আগলে রেখেছেন তাতে আমি কোনো দিন মায়ের অভাব উপলব্ধি করতে পারিনি। বাবা সব সময় আমার কেয়ার করতেন। ছোটবেলা থেকেই আমাকে একজন ভদ্র ফ্যামিলির মেয়ের মতো করে বড় করে তুলতে চেষ্টা করেছেন। হয়তো এজন্যই আজ আমি এরকম পরিস্থিতির শিকার। গ্রামের লোকজন আমাকে উপমা দিয়েছিলেন বাপের রাজকন্যা। অনেকে তো
পরি বলেও ডাকতো। আমি নাকি দেখতে পরীর মতো ছিলাম, সেই জন্যই। গ্রামে আমার দিনকাল ভালোই যাচ্ছিল, সবাই আমাকে খুব আদর করত। কিন্তু আমার খারাপ দিন শুরু হয় আমার এসএসসি পরীক্ষা শেষ হবার পর থেকে। গ্রামের এক প্রভাবশালী লোকের একমাত্র ছেলে একদিন আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি কিছু না বলে চলে আসি। পরের দিন আমাদের বাড়িতে বাবার কাছে ওই ছেলের পরিবার আসে বিয়ের প্রস্তাব নিয়ে। বাবা তো সোজা সাপটা বলে দেন, আমি এখন আমার মেয়ের বিয়ে দেব না। আমি তাকে উকিল বানাতে চাই। সে পড়াশোনা করবে, পড়াশোনা শেষে ওর বিয়ে দিয়ে দেব, তার আগে নয়। এই কথাগুলো ওই ছেলের বাবা মেনে নেন এবং ভালোভাবে বিদায় নিয়ে আমাকে আশীর্বাদ করে চলে যান। কিন্তু ওই বজ্জাত ছেলেটা আমার পিছু ছাড়েনি। তখন থেকে সে আমাকে যেখানেই পেত সেখানেই বিরক্ত করত, আজে বাজে কথা বলতো। সে একদিন আমায় বলল, শোনো, তুমি যদি আমায় সোজা পথে বিয়ে না করো তাহলে আমি বাঁকা পথ ধরব। তোমার এই দেহ। ওর কথা সম্পূর্ণ হওয়ার আগেই আমি চলে আসি। আমি জানি সে কি বলবে আর ওর চরিত্র সকলেরই ধারণা আছে। আমি কথাগুলো বাবাকে জানালাম। বাবা বললেন, ওরা হলো উঁচুমানের লোক, ওদের বিরুদ্ধে কোনো কিছু করে সফল হওয়া যাবে না রে মা। তার চেয়ে বরং আমাদেরকেই কষ্ট করে চলাফেরা করতে হবে। তুই আর কখনো ঘর থেকে বের হবি না মা। তোর যা দরকার সব আমি এনে দেব। আর এখন তোর স্কুলও নেই, তাই তোর বাইরে না গেলেও চলবে। আর যদি কখনো যাসও তাহলে পর্দা দিয়ে বের হবি, যেন কেউই তোকে চিনতে না পারে। কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। তারপর যখন কলেজে উঠবি তখন তোকে দূরে কোথাও পাঠিয়ে দেব। তোকে ওরা আর কখনো খুঁজে পাবে না। আমি তখন কিচ্ছু বলতে পারিনি। আমি সব মেনে নিলাম এবং আব্বার কথা মতো আমার দিন কাটতে লাগলো। একটা পিঞ্জিরাবদ্ধ পাখির মতো আমার জীবন হলো। পিঞ্জিরাবদ্ধ পাখি তো আর যাই হোক নিরাপত্তায় থাকে, হয়তো স্বাধীনতার জন্য পাখা ঝাপটায়, কিন্তু পরাধীন হলেও তার নিরাপত্তা থাকে। আমার সেটাও হলো না। ছেলেটা আমাকে বাইরে না পেয়ে একদিন আমার বাড়িতেই চলে আসে। বাবা তাকে ঘরে ঢুকতে দেয় না, ছেলেটা জোর করে। এক সময় বাবার মাথায় কিছু একটা দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে। তারপর আমার রুমে ঢুকে আমি সজোরে চিৎকার করা শুরু করি। লোকজন ছুটে আসে এবং তখনকার মতো আমি বেঁচে যাই। একটা দীর্ঘশ্বাস ছেড়ে পান্না আবার বলতে শুরু করলো, ছেলেটা তখন আমার কিচ্ছু করতে পারেনি। আমার চিৎকার চেঁচামেচিতে গ্রামের লোকজন জড়ো হয়েছিল। তারপর ছেলেটা আমার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। গ্রামের লোকজন ছেলেটাকে কিছু বলতে পারলো না, কারণ সে হলো সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তবে সবাই মিলে বাবাকে উঠিয়ে একটু খাতির দেখালো। কয়েকদিন ছেলেটার আর তেমন উৎপাত দেখা যায়নি। দেখতে দেখতে রেজাল্টের সময় এসে পড়লো। তারপর কলেজে ভর্তি হওয়ার পালা। বাবা আমাকে গ্রাম থেকে দূরে কোথাও ভর্তি করাতে চাইলেন, কিন্তু আমি বাবাকে ছেড়ে থাকতে পারবো না সোজা বলে দিলাম। কিন্তু বাবার জোরাজুরিতে আর অনুরোধে আমি বাবাকে ছেড়ে এখানে আসতে বাধ্য হলাম। কিন্তু আজ যে ঘটনাটা ঘটলো তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। কলেজে আসার সময় হঠাৎ ফোনটা বেজে উঠলো। গ্রামের কেউ একজন ফোন করেছে। তারা জানালো আমার বাবা আর বেঁচে নেই, কেউ তাকে হত্যা করেছে। বিষয়টাকে আমি প্রথমে সহজভাবে নিতে পারিনি। চারিদিকে অন্ধকার দেখছিলাম, কিন্তু এখন শক্ত হয়ে গেছি, তাই বলতে পারছি। তারপর ফোনটা কেটে এক দৌড়ে এলাম রাস্তায়। এসে গাড়িতে ওঠার আগেই একদল গুন্ডা এসে আমাকে জোরপূর্বক একটা নির্জন জায়গায় নিয়ে যায়। আমি চিৎকার করতে পারিনি, কারণ তারা আমার মুখ ধরে রেখেছিল। আশেপাশে অনেকেই দেখেছে আমার এই অবস্থা, কিন্তু কেউ এগিয়ে আসেনি। তারপর ওখানে নিয়ে তারা যখন ছেড়ে দেয় ততক্ষণে আমার অবস্থা খুবই শোচনীয়। তারা আমাকে খুন করতে এখানে এনেছে, ধর্ষণ করতে নয়। এটা বুঝতে পেরেছিলাম, কারণ তারা বন্দুক বের করেছিল। তারপর কি হয়েছে আমি বলতে পারি না, কারণ আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার তো বেঁচে থাকার কথা নয়।
ওরা বন্দুক বের করে আমার কপাল বরাবর ধরেছিল, আমার এতটুকু মনে আছে। তারপর আর কিছু বলতে পারি না। আমি আর আন্টি এতক্ষণে চুপ করে মনোযোগ সহকারে ওর কথাগুলো শুনছিলাম। খুকি তথা রূপা ঘরের ভেতরেই বসে আছে, আর টুম্পা ট্রে নিয়ে গিয়েছিল কিচেনে, এতক্ষণে ফিরে এসেছে। আন্টি জিজ্ঞাসা করলো, তোমার বাবাকে দেখতে যাইবা না এখন? এতক্ষণে বোধহয় দাফন হয়ে গেছে, ওরা আমাকে সেই সুযোগটুকু দেয়নি। তাছাড়া আমি এখন জমে শক্ত হয়ে গেছি, না গেলেও চলবে। আমি আন্টিকে ইশারা করলাম আর কিছু না বলার জন্য, আর পান্নাকে বললাম, তুমি এখানে দাঁড়াও একটু, আমরা আসছি, ভয় পেও না, আমরা তোমার সাথে আছি। আন্টিকে আর টুম্পাকে ইশারা করলাম আমার পেছন পেছন আসার জন্য। আমরা আরেকটি কক্ষে গেলাম। আন্টি, আমার মনে হয় ও মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছে। ওর এখন কী করা দরকার তা ও নিজেই বুঝতে পারছে না। আমার মনে হয় এখন ডাক্তার দেখা প্রয়োজন, পরে দেরি হলে আবার সিরিয়াস মানসিক রোগী না হয়ে যায়। আচ্ছা, আমি এখনই একজন ডাক্তারকে ফোন করে আসতে বলছি। ডাক্তার আসলো, পান্নাকে একটু দেখলো আর ঘটনাগুলো শুনলো, তারপর বলল, ওর এখন অনেক বিশ্রাম প্রয়োজন। কয়েকটা দিন ওকে খুব যত্ন করতে হবে, ওর দিকে খেয়াল রাখতে হবে। ও যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে, যা আশানুরূপ নয়, তাই ওর দিকে সবসময় দৃষ্টি রাখতে হবে। আর এই ওষুধগুলো খাওয়াবেন, এগুলো হলো যাতে ওর খাওয়া দাওয়া বন্ধ না হয় আর রোগ প্রতিরোধ করতে পারে। এরকম পরিস্থিতিতে মানুষের বিভিন্ন ধরনের শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। যাই হোক, আসল কথা হলো ওর টেক কেয়ার করতে হবে কয়েকটা দিন। এগুলো বলে ডাক্তার সাহেব চলে গেলেন। আমি হতাশাগ্রস্ত দৃষ্টিতে আন্টির দিকে তাকালাম। তিনি বললেন, কোনো চিন্তা করো না, ওর তো বাবা মা কেউই নেই। আজ থেকে আমি ওর বাবা মা। ওর টেক কেয়ারের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। নিজের অজান্তেই চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এর উত্তরে আমি কিছু বলতে পারলাম না, শুধু মনে মনে বললাম, ভদ্রমহিলার ওপর হঠাৎ করে একটা দায়িত্ব পড়ে গেল, আর তিনি বিনা দ্বিধায় মেনে নিলেন। পান্না চোখ বুজে আছে, হয়তো ঘুমিয়ে গেছে, নয়তো টেনশন করছে। এদিকে ওর খেয়াল নেই। আন্টিকে বললাম, আন্টি, আমার মনে হয় ওর বাবাকে একবার দেখে আসা উচিত ছিল। আমারও তাই মনে হয়, কিন্তু ওকে তো এখন কোনো রকম চাপে পড়তে দেয়া যাবে না। ওর বাবাকে দেখে যদি ওর প্রতিক্রিয়া প্রকট আকার ধারণ করে। তা ঠিক, তাহলে আমাদের কি করা উচিত এখন? আমার মনে হয় পান্নাকে সাথে নেওয়া লাগবে না, আমরাই গিয়ে দেখে আসি। টুম্পার কথা ফেলার নয়, আমাদের যাওয়া উচিত, তবে ছদ্মবেশে, অর্থাৎ পরিচয় দেওয়ার দরকার নেই। আমরা কেন এসেছি তাও গ্রামের লোকেদের বলা যাবে না। আমরা যাব, তদন্ত করব, উপযুক্ত প্রমাণ জোগাড় করে তারপর বিষয়টাকে আইনের আওতায় নিয়ে যাব। অবশ্যই এই অন্যায়ের বিচার হওয়া দরকার। যেহেতু ছেলেটা গ্রামের এক সম্রাট পরিবারের, তাই গ্রামের কেউ ওর বিরুদ্ধে কেস নিয়ে আইনের কাছে যেতে সাহস করবে না, আর ওখানের আইনও নিশ্চয় ওদের হাতে। এটা ভেবেই ওরা কাজটা করেছে, কিন্তু আমরা বেঁচে থাকতে এই অপরাধকে প্রশ্রয় দিতে পারি না। হ্যাঁ, আমরা অবশ্যই এর বিচার চাইব। তাহলে তোমরা যাও ওদের গ্রামে, আর আমি পান্নাকে দেখছি। এই বলে তিনি টুম্পাকে ইশারা করলেন গাড়িটা বের করার জন্য। তাদের একটা পারিবারিক প্রাইভেট কার আছে, কলেজে সে এটা করেই যাই বোধ হয়, একদিন দেখেছিলাম। যাই হোক, টুম্পা বলল, আচ্ছা মা। আমাদের দেরি করা ঠিক হবে না আন্টি। ওর বাবার দাফন করার আগেই ওখানে গিয়ে পৌঁছাতে পারলে অনেক ভালো হতো। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আর হ্যাঁ, তোমাদের সাথে ড্রাইভার যাবে, যে কোনো সমস্যা হলে ও তোমাদের সাহায্য করবে। মা, ড্রাইভার আঙ্কেলকে কেন? আমি তো গাড়ি চালাতেই পারি। বেশি বুঝো না, যা বলছি তাই করো। আচ্ছা আন্টি, ড্রাইভার আঙ্কেল গেলে আমাদের জন্য ভালোই হবে। এমনিতেও একজন গার্ডিয়ান সাথে থাকা দরকার আছে। টুম্পা মুখ গোমরা করে রুম থেকে বেরিয়ে গেল।
আন্টি বললেন, তুমিও বেরিয়ে পড়ো, আমি ড্রাইভারকে ফোন করে দিচ্ছি, এক্ষুনি এসে পড়বে। আচ্ছা আন্টি, আসসালামু আলাইকুম বলে আমিও বের হয়ে গেলাম। টুম্পার পেছন পেছন গেলাম। সে একটু রাগ হয়ে আছে। আমি বললাম, তুমি ড্রাইভিং পারো? না, পারি না। খুশি? যাক বাবা। আচ্ছা, ড্রাইভার আঙ্কেল গেলে প্রবলেম কোথায়? উনি না গেলে আমরা দুজন থাকতাম, ভালো হতো না? দুজন? হুম। টুম্পা খানিকটা লজ্জা পেল। যাই হোক, ড্রাইভার আঙ্কেল ঠিকমতো চলে এলেন। আমরা গাড়িতে উঠে বসলাম। টুম্পা আর আমি পেছনে একসাথে বসলাম। টুম্পা আমার গা ঘেঁষে বসলো, যেন বিএফজিএফ কোথাও ঘুরতে বেরিয়েছি। এবার টুম্পা তার হাত দুটো একত্র করে আমার কাঁধে জড়িয়ে নিল। তারপর মাথাটা ওর হাতের উপর তথা আমার কাঁধে রাখলো। আমি বুঝতে পারছিলাম টুম্পার ভেতরে ব্যাপারটা। আমি বললাম, কি করছো এসব টুম্পা? কেন বুঝো না? এত কিছু বুঝিয়ে বলতে পারবো না। যাক বাবা, আমি আর কিছু বললাম না। আমি বাধ্য ছেলের মতো চুপ করে বসে রইলাম। ও বলল, হ্যাঁ, এবার ঠিক আছে, আমার গাড়িতে করে যাচ্ছি, সো আমি যেভাবে বলি সেভাবে থাকবা, ওকে? ওকে ম্যাম। সত্যি বলতে আমিও একটু আধটু ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি একদিনেই। ড্রাইভার এক মনে গাড়ি চালাচ্ছে। আমি বললাম, আঙ্কেল আর একটু ফাস্ট চালান, আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তা শুনে টুম্পা আমাকে বলল, এত তাড়া কিসের? আমাকে বিরক্ত লাগছে বুঝি? দেখো টুম্পা, তোমার বিষয়টা আমি বুঝতে পারছি, কিন্তু আমরা এখন একটা জটিল পরিস্থিতিতে আছি। এখন আমাদেরকে ওসব ভুলে থাকতে হবে, বুঝছো? আর হ্যাঁ, তোমার বিষয়টা আমি পরে ভেবে দেখব। বুঝে গেছেন? তুই বলি কি, এত বাপ নিয়েন না, বুঝছেন নি? আয় কিতাম আর আন্নারে কাছে আইতে ভাল লাগে। বাহ, ও তো দেখছি নোয়াখালীর ভাষা বেশ রপ্ত করে ফেলেছে। আমি বললাম, আচ্ছা, আমি তোমার কাছেই থাকবো, পরিস্থিতিটা একটু অনুকূলে আসুক। ও রিয়েলি? লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সো মাচ। এই বলে দিল একটা কিস, দিয়েই জড়িয়ে ধরল। আমি অবাকতুটা পাওয়ার 100 হয়ে দেখে যাচ্ছি, শুধু কিছু বলতে পারছি না, যেন বোবা হয়ে গেলাম কিছুক্ষণের জন্য। যখন হুঁশ হলো বললাম, এটা কি হলো? তোমাকে একটা থাপ্পড় দেওয়া প্রয়োজন এখন, ফাজিল মেয়ে কোথাকার। এই শোনো, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নাই আমার, ঠিক আছে? তুমি আমার গাড়িতে বসে আছো, বেশি বাড়লে ধাক্কা মেরে ফেলে দিব, বুঝলে তো? চুপ করে বসে থাকো, আমার যা ইচ্ছা তাই করব। এরকম পাগল নিয়ে যে কিভাবে সারা জীবন কাটাবো? কি কি বললা? ওকে, আর বিরক্ত করব না তোমাকে, যাও। এই বলে একটু দূরে গিয়ে বসলো। আরে রাগ করছো কেন? আচ্ছা সরি, তোমার যা খুশি করো, তোমাকে নিয়ে আর পারলাম না। তবুও মুখ গোমড়া করে সেখানেই বসে আছে। আমিও আর কিছু বললাম না, চুপ করে বসে রইলাম নিজের জায়গায়। একটু পরে আবার নিজে নিজেই ফিরে এসে আবার আগের স্টাইলে বসলো। বলল, শোনো, তোমার মতো মানুষ না আমি জীবনও দেখি নাই। আমি রাগ করে দূরে গিয়ে বসলাম, তুমি আমার রাগ ভাঙানোর জন্য আমার কাছে গিয়ে বসবে না? গালগুলো ফুলিয়ে বাচ্চাদের মতো করে আদুরে গলায় বলছিল। শুনে আমি না হেসে পারলাম না। এই দেখে ও আমার বুকে দুহাত দিয়ে কিছুক্ষণ মারল, তারপর আবার মাথাটা বুকে দিয়েই গালগুলো ফুলিয়ে বলল, সারা জীবন এমনই করবে? আমি কোনো জবাব দিলাম না। ওর পাগলামো দেখে হাসতে লাগলাম। এবার ড্রাইভার আঙ্কেলের হাসির আওয়াজ শোনা গেল। তিনি বললেন, আপনাদের কাণ্ড কারখানা দেখে না হেসে পারলাম না। টুম্পা মামুনি খুব ভালো মেয়ে, আপনি ঠকবেন না। যাক বাবা, ভয় পাচ্ছিলাম ড্রাইভার আঙ্কেল এসব কথা আন্টিকে বলে দেয় কিনা। এখন দেখছি উনি সাপোর্ট দিচ্ছেন। টুম্পাই ওনাকে হাত করে রাখলো নাকি কে জানে। যাই হোক,
প্রায় 1.5 ঘন্টা পর আমরা পৌঁছালাম পান্নাদের গ্রামের বাড়িতে। ততক্ষণে মহারানী ঘুমিয়ে গিয়েছিলেন আমার বুকেই। গালটা এখনো ফুলে আছে, এখনো গোমড়া করে আছে চেহারা। ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। সে চোখ খুলল। এই যে মহারানী, ওঠেন, আমরা এসে গেছি। সে ঘুম জড়ানো কণ্ঠে বলল, উফ, অনেক দিন পর শান্তিতে একটু ঘুমাচ্ছিলাম, দিলে তো ভেঙে। দেখো, এখন আর কোনো ফাজলামো হবে না, ঠিক আছে? চলো, হাত মুখ ধুয়ে দিচ্ছি। তুমি ধুয়ে দিবা? রিয়েলি? এভাবে কেয়ার করলে তো কখনোই ফাজলামো করবো না। তুমি যেভাবে বলবা সেভাবেই থাকবো। হয়েছে, এখন আসুন ম্যাম। ওকে কোলে করে নিয়ে যেই না গাড়ি থেকে বের হব, অমনি হঠাৎ পেছন থেকে একটা বাস এসে আমাদের গাড়িটাকে সজোরে ধাক্কা দিয়ে একেবারে 1 মিটার দূরে নিয়ে ফেলল। 10 বছর পর। এই শিহাব, ঋতু শোনো, আগামী সপ্তাহে আমরা বাংলাদেশ যাচ্ছি তোমাদের ফুপুর বাসায়। সো এখন থেকে রেডি হওয়া শুরু করে দাও, কেমন? ভাই শোন, আমার অনেক দিনের শখ বাংলাদেশটাকে দেখার। ওখানের অনেক কিছুই আমার খুব ভালো লাগে। ইউটিউবে ও দেশের অনেক কিছুই দেখি, খুব ভালো লাগে। তুই কিন্তু আমাকে ওখান থেকে শাড়ি কিনে দিবি, ঠিক আছে? আমার কাছে বাংলাদেশের শাড়ি খুব ভালো লাগে। আর তুই একটা পাঞ্জাবি কিনবি, তোকে পাঞ্জাবিতে খুব কিউট দেখাবে। ওকে আমার গুলুগুলু বোনটি, তাই হবে। বাংলাদেশে যাওয়ার আমারও খুব শখ। ওখানে আমার অনেক ভক্ত রয়েছে, ওখান থেকে আমি প্রচুর সাপোর্ট পাই। এখন চল, ডিনার করতে হবে। আর বাংলাদেশে গিয়ে কি কি করব তার একটা প্ল্যান করে ফেলতে হবে। ডিনারের পর করব, কেমন? ওকে চল। হ্যাঁ, আমরা ভাই বোন হয়ে গেছে এখন। আমার নাম এখন শিহাব আর ওর নাম ঋতু। 10 বছরের আগের নীলয় এখন শিহাবে পরিণত হয়েছি, আর টুম্পা ঋতুতে। আমরা এখন একই পরিবারে ভাই বোন হিসেবে বসবাস করছি। আমাদের তখনও জানা হয়নি 10 বছর আগে কি হয়েছিল, আর আমরা আসলে কে। আমাদের স্মৃতিশক্তি লোপ পেয়েছে। বর্তমানে আমি কলকাতা থেকে একজন সফল ইউটিউবার। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় 15 লাখ প্লাস, এবং আমি ইউটিউব থেকে সম্মানস্বরূপ একটা সিলভার প্লে বাটন এবং একটা গোল্ডেন প্লে বাটন পেয়েছি। বাংলাদেশ থেকে আমি অনেক সাপোর্ট পাই। অনেক বাংলাদেশির রিকোয়েস্ট আমাকে একদিন তাদের দেশে দেখতে চাই। আমারও খুব ইচ্ছা ও দেশের ভক্তদের কাছ থেকে একটু ভালোবাসা নিতে। আমার বোন ঋতু, সে একজন গায়িকা, খুব ভালো গান করে সে। ইভেন আমি ওর গানের ভক্ত। বাংলাদেশে তারও অনেক ভক্ত রয়েছে যারা কিনা তাকেও তাদের দেশে দেখতে চাই। আর তারও নাকি বাংলাদেশের প্রকৃতি খুব ভালো লাগে। তাই আমরা বাবাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছি বাংলাদেশটাকে একদিন ভ্রমণ করার জন্য। বাবা বলেছে ওখানে নাকি আমাদের ফুপুর বাড়ি আছে, আর ফুপুর মেয়ের বিয়ে উপলক্ষে আমরা কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে ফ্লাইট করছি। ডিনার করে এলাম, এবার একটা প্ল্যান করতে হবে বাংলাদেশে গিয়ে কি কি করব। ঋতু শোন। হ্যাঁ বল। আমার কিন্তু একটা ব্লগ করতে হবে বাংলাদেশে গিয়ে, আমি এটা প্ল্যানে রেখেছি। করিস। আর আমিও বাংলাদেশে একটা কাজ পেয়ে গেছি। আমরা যেদিন যাব তার কিছুদিন পরেই ওখানে বিজয় দিবস। ওই দিনে নাকি তারা পাকিস্তানিদের হাত থেকে নিজেদের স্বাধীন করেছিল। সেই উপলক্ষে প্রতি বছরই দেশের সব জায়গাতেই 3-4 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। আমাকে একটা অনুষ্ঠানে ইনভাইট করা হয়েছে। ওহ গুড, তো তা আগে বলিসনি কেন? আরে আজকে দুপুরে ইনভাইটেশন লেটার আসলো, এখন তো বললাম। আচ্ছা যাই হোক, ভালো খবর। আর শোন, ওখানে কিন্তু অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে, আমরা চেষ্টা করব সেগুলো জায়গাতেই যেতে। সেটা অবশ্যই। বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে তুই আমার চেয়ে বেশি জানিস না। তা তো মানি। সেই জন্যই যেখানে যাব তোর কথা মতোই যাব, যেন গিয়ে ঠকতে না হয়। আচ্ছা সেটা আমার উপর ছেড়ে দে। আমি এখন ফেসবুক লাইভে গিয়ে আমার অডিয়েন্সদের এই সুখবরটা দিয়ে দেই। আমিও তাই করছি। অতপর আমরা ফেসবুকে লাইভে আসলাম, সুখবরটা দিলাম।
আমাদের বাঙালি ভক্তরা বেশ খুশি হয়েছে বোঝা গেল। অনেকেই বলল, ভাইয়া আমাদের এলাকায় আসবেন। অনেকে বলল, ভাইয়া আপনার জন্য সারপ্রাইজ রাখবো, আপনি আমাদের এলাকায় আসবেন। আরও অনেকে অনেক উইশ করলো। আসলে খুবই ভালো লাগে যখন সব কিছুতেই মানুষের এত রেসপন্স পাই। আসলেই ইউটিউবার হয়ে কোনো ভুল করিনি। চারিদিকে মানুষের এত ভালোবাসা পাবো কখনোই ভাবতে পারিনি। আসলে আমি গর্ববোধ করি আমি একজন ইউটিউবার। কয়েকদিন পরই ভালোবাসার মানুষদের সাথে দেখা হবে, ভাবতে খুবই ভালো লাগছে। এসব ভাবতে ভাবতে ঘুমাতে গেলাম। ঋতু, ঘুমিয়ে পড়, রাত অনেক হলো। পরের সপ্তাহে আমি, ঋতু আর বাবা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। বলা বাহুল্য যে ফ্যামিলিতে শুধুমাত্র আমরা 3 জনই, সো বাড়িটাকে ভালো করে সিকিউর করেই বাংলাদেশে যাচ্ছি ফুপুর বাসায়। ফুপুর একমাত্র মেয়ের বিয়ে, জাঁকজমকপূর্ণ তো হবেই। ফিরতে ফিরতে মাসখানিক লাগবে। বিয়ে হচ্ছে ডিসেম্বরের 25 তারিখে। আমরা তার 15 দিন আগেই যাচ্ছি, কারণ 16ই ডিসেম্বরের অনুষ্ঠানটা মিস করতে চাচ্ছি না আমরা। তাছাড়া ঋতুর আবার ফাংশন আছে কোথায় যেন। বাংলাদেশে পৌঁছেই বাবা ফুপুকে ফোন করলো। বাবা আমরা যেখানে আছি তার ঠিকানাটা ফুপুকে জানালো। আধ ঘন্টা পর একটা গাড়ি এসে আমাদেরকে তুলে নিল। আমি আর ঋতু পেছনে সিটে বসলাম, আর বাবা ও ড্রাইভার সামনে। ঋতু ওর হাত দুটো একত্র করে আমার কাঁধে রাখলো, তারপর ওর মাথাটাও আমার কাঁধে রাখলো। আমার যেন কি একটা মনে পড়ে গেল হঠাৎ, যেন ছোটবেলার কোনো স্মৃতির কথা মনে পড়ে গেল। কিন্তু আমাদের তো ছোটবেলার কথা মনে নেই। আজ থেকে 9-10 বছর আগের ঘটনাও আমাদের মনে নেই। বাবাকে অনেকবার জিজ্ঞেস করেছি, বাবা কিছু বলেনি, উল্টো ধমক মেরেছেন। তবে শুধু একটা কথাই একদিন বলেছিলেন, আমাদের নাকি স্মৃতিশক্তি হারিয়ে গেছে, এতটুকু বলেই আর কিছু বলেন না। এর আগে আমরা কি করেছি না করেছি কিছুই বলেন না। ঋতুকে বললাম, একটু সরে বস না, গরম লাগছে তো। চুপ, গাড়িটা আমার ফুপুর, ঠিক আছে? আমি যা ইচ্ছা তাই করব। আরও এক দফা হঠাৎ কেমন যেন শৈলের ভেতর দিয়ে যেন বিদ্যুৎ বয়ে গেল। যেন কথাটাও আমি আগেও শুনেছি, যেন এই মুহূর্তটা আমার চেনা। হয়তো আমি জানতাম এমন একটা মুহূর্ত আসবে, নয়তো আগে কোনো সময় ঘটেছে। গাড়িটা যতই এগোচ্ছে ততই যেন পুরনো কোনো মুহূর্তের কথা মনে পড়ছে। ঋতু বলল, কি রে, তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? ও, আমাকে বিরক্ত লাগছে তাই না? না, আর পারছি না। আবারও কিছু একটা মনে পড়ে গেল, কিন্তু কি মনে পড়ল কিছুই বুঝে উঠতে পারছি না। মাথাটা চক্কর মেরে উঠল, মাথা ঘুরে ঋতুর কোলে পড়ে গেলাম। যখন চোখ খুললাম দেখলাম আমি হাসপাতালে, পাশে একজন মহিলা ডাক্তার। মহিলা না, মেয়ে। সে বাবাকে বলল, স্যার আপনার পেশেন্ট সম্পূর্ণ সুস্থ আছে, এখন নিয়ে যেতে পারেন। বাবা বাইরে গেলেন। আমি ডাক্তার মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। আমি ফিদা হয়ে গেছি। মেয়েটা অসম্ভব সুন্দরী। যদিও জীবনে কম প্রপোজ পাইনি, তবুও কোনো এক আকর্ষণে আমি ওর প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। যতক্ষণ চোখের সামনে থাকলো চোখ ফেরাতে পারলাম না, যখন চলে গেল তখন চোখ ফেরালাম। ঋতু বিষয়টা খেয়াল করলো, বলল, কি রে, এসব কি? কিছু না। এত কিছু ফলো করিস কেন? ও ও, আমি ফলো করলে দোষ? আচ্ছা তুই কি বলতো, তোর বোন তোর কাঁধে মাথা রেখে একটু ভালোবাসা নিচ্ছিল, আর তুই কি না বিরক্ত হতে হতে মাথা ঘুরে পড়ে গেলি? ধুর পাগল, জীবনে শুনেছিস কেউ বিরক্ত হলে মাথা ঘুরে পড়ে যায়? না, কিন্তু তোর ক্ষেত্রে তো এমনই হলো। ঘোড়ার ডিম বুঝিস, তোর মাথা শুধু গোবরে ভরা। দেখ, ফালতু কথা বলবি না। আচ্ছা, মেয়েটাকে দেখেছিস? কোন মেয়ে? ডাক্তার মেয়েটা? হুম। দেখ, একদম না। আমার ভালোবাসায় যেন কেউ ভাগ না বসায়। ফাইজলামো বাদ দিবি। মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। বাবা না আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। বাবাকে বলে দে আমি ওই মেয়েটাকেই ঘরে তুলছি। তুই কি জানিস মেয়েটা অবিবাহিত নাকি বিবাহিত?
হ্যাঁ, তাই তো। এটা তো জানি না। চল জেনে আসি। জানতে হবে না, চল এখন। আমি কিন্তু বাবাকে ডাক দিব। প্লিজ, তুই না আমার লক্ষ্মী বোন, হেল্প কর না আমায়। আচ্ছা চল এখন, পরে ব্যবস্থা করা যাবে। আচ্ছা চল। তারপর চলে আসলাম। ফুপুর বাড়িতে এসে যা দেখলাম তাতে মনটা ভরে গেল আমার। দেখলাম আমার ফ্যান্সরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু খটকা লাগলো। তাদের তো জানার কথা নয় যে আমি এখানে আসছি। তারা শুধু জানে আমি বাংলাদেশে আসছি, কিন্তু বাংলাদেশের কোন জায়গায় আসছি সেটা তো জানার কথা নয়। যাই হোক, ওদের সাথে একটু কুশল বিনিময় করলাম, মালাগুলো গ্রহণ করলাম। ওদিকে ঋতুকে বললাম, তোরা ভেতরে যা, আমি পরে আসছি। ঋতু ও বাবা ফুপুর বাড়িতে ঢুকে গেলেন। আমি আমার ভালোবাসার মানুষগুলোর সাথে কিছুক্ষণ মজা করে কাটালাম, মাঝে একটু ব্লগও করে নিলাম। তারা সবাই আমার ব্যবহারে খুশি হলো বোঝা গেল। কিছুক্ষণ পর বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়িটা খুব সুন্দর লাগলো আমার কাছে, বেশ মনোমুগ্ধকর পরিবেশ। উঠানের চারপাশটা বিভিন্ন ফুলের গাছে ঘেরা, কিছু কিছু গাছ টবে রাখা হয়েছে। পরের দিন আমি ঋতুকে জিজ্ঞেস করলাম, কী রে, কাল কোন হাসপাতালে গিয়েছিলাম মনে আছে? চিনিস তুই? চিনি, তবে তোকে নিয়ে যাওয়া যাবে না। কেন? এমনি। এমনি কেন? প্লিজ, তুই না আমার বোন, এরকম করিস কেন? আসার সময় আমাকে একটা শাড়ি কিনে দিতে হবে। ওকে, ডান। এখন চল, হাসপাতালটাতে যাব। এখনই দিবি? এত লাফালাফি কিন্তু ভালো না, বলে দিলাম। কোনো রকম ভেজালে পড়লে কিন্তু আমাকে জড়াবি না। এত কথা না বলে চল, শাড়ি কিনে দিচ্ছি, কিন্তু গাড়িটা বের কর। এবার সে আর কিছু বলল না। ওর প্রতি আসলে বাংলাদেশের শাড়ির প্রতি আলাদা একটা আকর্ষণই কাজ করে। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। হাসপাতালটার কাছে গিয়ে গাড়ি থামালাম। ঋতুকে বললাম, শোন, এমনি এমনি ডাক্তার মেয়েটার সাথে কথা বলতে গেলে লোকজনরা খারাপ ভাবতে পারে। তার চেয়ে বরং কোনো একটা রোগ নিয়ে যেতে হবে। এবার তুই থাকবি রোগী, আর আমি তোকে নিয়ে ওই মেয়েটার চেম্বারে। মনে আছে তো সে কোন চেম্বারে থাকে? হ্যাঁ। গুড। এখন বল, তোর কি সমস্যা? আমার আবার কি সমস্যা? আরে সমস্যা বলতে কি রোগ তোর? একটা না একটা রোগ তো নিয়ে যেতে হবে। আমাকে রোগী হতে হবে? লক্ষ্মী বোন, প্লিজ। ওকে ডান, বল কি রোগী বানাতে চাস আমাকে? পেয়েছি। হ্যাঁ বল। তুই বলবি তোর চোখের সমস্যা, চোখে একটু ঝাপসা দেখিস আর কি। ওকে ডান, চল। ঋতুকে নিয়ে হাসপাতালের ভেতরে গেলাম। ওখানে গিয়ে দেখলাম সেই ডাক্তার মেয়েটি তার চেম্বারে নেই। একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই, এই চেম্বারের ডাক্তার কোথায়? পান্না ম্যাডামের কথা বলছেন? উনি আজকে আসবেন না, আগামীকাল আসলে পাবেন। আচ্ছা, ধন্যবাদ। তারপর হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। বুঝলি ঋতু, কি? মেয়েটার নাম পান্না। নামটা বলার পর কেমন যেন শরীরটা শিহরিয়ে উঠল। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেলে যেমনটা হয়। হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে ওঠার আগে রাস্তায় একটু দাঁড়ালাম। দেখলাম কয়েকজন আমার দিকে আঙুল দেখিয়ে কিছু একটা বলাবলি করছে। কিছুক্ষণ পর তারা আমার কাছেই আসলো। তারপর প্রফুল্লিত মনে এক একজন এক একভাবে বলে যেতে লাগলো। আমি শুনতে লাগলাম। শিহাব ভাই, আপনি? উফ, চোখে বিশ্বাসই করতে পারছি না ভাই। আমি আপনার সব ভিডিও দেখি, আপনাকে এভাবে সচক্ষে দেখতে পাবো কোনোদিনও ভাবি নাই। আমি আপনার ক্রেজি ফ্যান। আপনি শিহাব ভাই, স্বপ্ন দেখছি না তো। উফ, কত যে খুশি লাগতেছে। সত্যি ভাই, আল্লাহ আমার স্বপ্ন পূরণ করছে, আপনাকে আর ঋতু আপুকে সামনাসামনি দেখাটা। কল্পনায় আরেকটা ছোট মেয়ে ছিল, তার মানে কি? ঋতুকে জিজ্ঞাসা করলাম, কিরে, তুই কি ছোটবেলার কথা কিছু মনে করতে পারিস? কেন হঠাৎ এই কথা বলছিস কেন? বাবা না বলেছিল
আজ থেকে 10 বছর আগে আমাদের স্মৃতিশক্তি হারিয়ে যায়, আর সেই জন্য তার আগের ঘটনা আমাদের মনে নেই। তবুও আমি এদেশে আসার পর থেকে যেন কিছু একটা ফিল করছি। মাঝে মধ্যে এক একটা ঘটনা মনে হয় আগেও ঘটেছিল। আচ্ছা, তুই মনে করে দেখ তো, ডক্টর পান্না এবং ওর মা, ওদের তুই আগে কোনো সময় কোথাও দেখেছিস কি না? কী সব আজে বাজে বলছিস শিহাব? ওনাদের আমরা কিভাবে চিনব? ওরা তো এই দেশের, আমরা তো ওদের থেকে অনেক দূরে থাকি। তবুও একটু চোখ বুঝে মনে করে দেখ তো। আমার কেন যেন মনে হচ্ছে ওদের ঘিরে আমাদের কোনো অতীত আছে। তুই একটু গভীরভাবে মনে করার চেষ্টা কর তো। ঋতু এবার সিরিয়াস হলো। সে চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, আমি দেখলাম একটা গাড়িতে তুই, আমি আর একজন ড্রাইভার বসে আছি। গাড়িটা কিছু দূর গিয়ে থামলো, আর তুই আমাকে কোলে করে নিয়ে গাড়ি থেকে নামছিস। তারপর 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 আর কিছু মনে করতে পারছি না, কিন্তু আমি বুঝতে পারছি না হঠাৎ এটা মনে হলো কেন আমার। ঋতু, আমি শিওর যে আমাদের নিশ্চয় কোনো রহস্যময় অতীত আছে। সেটা আমাদের জানতেই হবে। আমি শিওর বাবা সব জানে, কিন্তু আমাদের বলছে না। আচ্ছা ঋতু, বাবা কি আসলে আমাদের বাবা, নাকি সিনেমার মতো আমাদের রাস্তায় আহত অবস্থায় পেয়ে পালন করছেন? কি যা তা বলছিস শিহাব? আমার কেন যেন মনে হচ্ছে আমাদের জীবনটা সিনেমার চরিত্রের চেয়েও কোনো অংশে কম নয়। এমন সময় পান্না এলো, এসে বলল, আপনারাই আমার মাকে এখানে নিয়ে এসেছেন? জি। উনি রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, তারপর আমরা নিয়ে এসেছি এখানে। আমরা জানতাম না যে উনি আপনার মা হন। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে একটা অনুরোধ করতে পারি। হ্যাঁ, বলুন। আপনারা একদিন আমাদের বাড়িতে আসবেন। আপনারা কি এখন ব্যস্ত আছেন? না, ফ্রি আছি। তাহলে আজকেই চলুন। কোথায়? প্লিজ আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। এই বলে পান্না আমার পায়ে পড়ে যেতে চাচ্ছিল। আরে আরে, এ কি করছেন? আচ্ছা চলুন। সত্যি? দাঁড়ান, এখনই আসছি। পান্না এক দৌড়ে ভেতরে গেল, তারপর একটা লোককে নিয়ে বাইরে এসে বলল, রহিম চাচা, আপনি ওনাদের আমাদের বাড়ি নিয়ে যান। আমি মাকে নিয়ে একটু পর আসছি। আধ ঘন্টার মতো লাগবে। আর ওনাদের যখন যেভাবে প্রয়োজন সাহায্য করবেন, ঠিক আছে? এখনই যাওয়া কি প্রয়োজন? আমরা আপনার সাথেই যাই। আপনি আপনার কাজ শেষ করেন। না না, আপনারা এখানে বসে থাকবেন এটা খারাপ দেখায়। আপনারা আমাদের বাসায় যান, ওখানে গিয়ে বিশ্রাম করুন। আর রহিম চাচা আছেন, ওনাকে যা যখন দরকার বলবেন, উনি সাহায্য করবেন। এই বলে পান্না আমাদের আর কিছু বলার সুযোগ না দিয়েই তাড়াতাড়ি করে ভেতরে চলে গেল। আমরা রহিম চাচার সাথে চললাম। উনি আমাদের পথ দেখিয়ে পান্নাদের বাড়িতে নিয়ে গেলেন। পান্নাদের বাড়ির গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। যেন এখানকার চারপাশটা কেমন চেনা চেনা লাগছে। মনটাকে কিছুতেই স্থির করতে পারছি না। কেমন যেন অতীতের কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু আমার তো অতীতের কথা কিছু মনে নেই। তবুও কেন যেন ইদানিং এক একটা ঘটনা অতীতকে ইঙ্গিত করছে। মনে মনে বলতে লাগলাম, আমি নিশ্চিত নিশ্চয় পান্নাকে নিয়ে কিংবা ওদের এলাকাটা নিয়ে আমার কোনো অতীত আছে। ভাবতে ভাবতে পান্নাদের ঘরে ঢুকে পান্নার রুমে প্রবেশ করলাম। আরও একবার হোঁচট খাওয়ার পালা। রুমটা কেমন চেনা চেনা লাগছে। মাথায় চিন্তার ঝড় বইছে। এবার ঋতুরও আমার মতো অবস্থা শুরু হলো। ওকে আমার চেয়ে আরও বেশি চিন্তিত দেখাচ্ছে। ঋতু বলল, শিহাব, হ্যাঁ বল। আমার মাথা ঘুরছে। কি? আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে আমি আমার ওজন হারিয়ে ফেলছি। চারপাশ ঘুরছে, পড়ে যাব মনে হচ্ছে। এই বলে পড়েই যাচ্ছিল সে। আমি তাড়াতাড়ি করে ওকে ধরলাম। রহিম চাচা জিজ্ঞাসা করলো,
কি হলো ওনার? মনে হয় ঋতু অজ্ঞান হয়ে গেছে। একটু পানি আনতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এখনই আনছি, একটু অপেক্ষা করুন। রহিম চাচা দৌড়ে পানি আনতে গেলেন। এক গ্লাস পানি নিয়ে এসে আমার হাতে দিলেন। তারপর পকেট থেকে ফোনটা বের করে কাউকে ফোন করলেন। ওপাশ থেকে ফোন রিসিভ করা হলো। হ্যালো চাচা, কোনো সমস্যা? হ্যাঁ মা, ম্যাডাম তো হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন, আপনি তাড়াতাড়ি আসেন। কি বলছেন এসব? আমি এখনই আসছি, আপনি ওদের একটু দেখেন, আমি আসছি। বোঝা গেল রহিম চাচা পান্নাকে ফোন করেছিল। আমি ওদিকে ঋতুর মুখে পানি ছিটিয়ে দিলাম, কিন্তু ঋতু চোখ খুলছে না। কিছুক্ষণের মধ্যেই পান্না এসে পড়ল। সে জিজ্ঞাসা করল, কি হয়েছে ওনার? ওর হঠাৎ মাথা ঘুরতে শুরু করলো, তারপর অজ্ঞান হয়ে যায়। এতক্ষণ ধরে পানি ছিটাচ্ছি ওর মুখে, কিন্তু জ্ঞান ফিরছে না। দেখি, ওনাকে বিছানায় শুয়ে দিন, আমি দেখছি। পান্না কি একটা ইঞ্জেকশন দিল ঋতুকে। তারপর কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে বলল। কিছুক্ষণ পর ঋতু একটু একটু করে চোখ খুলছে। এতক্ষণ আন্টি ছিল না, এখন আন্টিও চলে এসেছেন। উনি আসতেই আমি দাঁড়িয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তো কিছু একটা বলতে যাচ্ছিলেন, অমনি ঋতুর দিকে চোখ পড়ল ওনার, তাই ওখানেই আটকে গেলেন। ঋতু তখনও কিছু বুঝে উঠতে পারেনি, সে সবেমাত্র চোখ খুলেছে। আন্টি আমাকে বললেন, ও তোমার কি হয় বাবা? জি, ওর নাম ঋতু, আমার বোন। আন্টি যেন কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন। আমি বুঝতে পারলাম না হঠাৎ ওনার মনটা খারাপ হয়ে গেল কেন। উনি একটু একটু করে ধীর পায়ে ঋতুর দিকে এগোতে লাগলেন। তারপর ঋতুর পাশে গিয়ে বসলেন। ঋতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দেখতে একেবারে আমার টুম্পার মতো। আন্টি, টুম্পা? উনি কে? আন্টি ঋতুর পাশ থেকে উঠে বারান্দার দিকে মুখ করে একটা চেয়ারে বসে বলতে শুরু করলেন, সে অনেক বছর আগের কথা। এমন সময় পান্না ওনার কথায় বাধা দিয়ে বলে, মা প্লিজ। এবার আন্টি বললেন, টুম্পা আমার মেয়ে ছিল, যে কিনা 10 বছর আগে কোনো এক দুর্ঘটনা কমে আমাকে ছেড়ে চলে যায়। আমার সাথে সাথে আরেক মায়ের কোলও খালি হয়েছিল। ছেলেটার নাম ছিল। মনে করতে পারছেন না। পান্নাকে ইঙ্গিত করলেন। পান্না বলল, ছেলেটার নাম ছিল নিলয়। এবার আমিও ঋতুর মতো আটকে উঠলাম। আমি বললাম, আন্টি, আমরা কি জানতে পারি সেদিন ঠিক কি হয়েছিল? না প্লিজ, আপনারা বসুন, আমি চা নাস্তা নিয়ে আসছি। এই বলে পান্না চলে গেল। আমি আন্টিকে বললাম, আন্টি প্লিজ, আমাদের খুব ইচ্ছে করছে ঘটনাটা জানতে। জানি না কেন যেন মনে হচ্ছে আপনাদের বাড়ি ঘিরে আমাদের কোনো অতীত রয়েছে। প্লিজ আন্টি, বলবেন সেদিন ঠিক কি হয়েছিল? আন্টি প্রথমে বলতে চাননি। আমি অতিরিক্ত অনুরোধ করায় তিনি বলতে শুরু করলেন। সেদিন কোনো এক দুর্ঘটনা কমে একটি ছেলে একটি আহত মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। ছেলেটির নাম ছিল নিলয়। ওর সাথে ছিল আমার মেয়ে টুম্পা আর একটা বাচ্চা মেয়ে। আহত মেয়েটার। তারপর টুম্পা, নিলয় আর ড্রাইভারকে পাঠালাম তাদের গ্রামের বাড়িতে মেয়েটার বাবার খুনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য, যাতে আমরা আইনের আশ্রয় নিতে পারি। কিন্তু মাঝপথেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট হওয়ার 2 ঘন্টা পর আমাদের বাড়িতে ড্রাইভারের লাশ নিয়ে আসা হয়, আর গাড়িটা ভাঙা অবস্থায়। যারা নিয়ে এসেছিল তাদের সবাইকে জিজ্ঞাসা করেছি, কিন্তু টুম্পা আর সেই ছেলেটার কোনো খোঁজ পাইনি। তারপর কয়েকদিন পর্যন্ত পাগলের মতো খুঁজে বেরিয়েছি আমার মেয়েকে, কিন্তু কোথাও পাইনি। ভেবে নিয়েছি তারা মারা গেছে। এমন সময় পান্না চলে এলো, তাই আন্টি আর কথা বাড়ালেন না। ঋতু এতক্ষণ সবই শুনছে মনে হলো। সে চিৎকার করে বলে উঠল,
মা, আমি সেই টুম্পা, আমি সে হারিয়ে যাওয়া টুম্পা। মা, আমি তোমার টুম্পা। আমার মাথায় যেন বাজ পড়ল। ওয়েট, ঋতু কি তাহলে আমার বোন নয়? ঋতুর কি অতীতের কথা মনে পড়েছে? সে কি স্পষ্ট মনে করতে পারছে অতীতকে? এমন সময় পান্না এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। নিলয়, এসব কি হচ্ছে? তাহলে কি আমি সেই নিলয়? আমার নাম কি তাহলে শিহাব নয়? আর যদি নিলয়ই হই তাহলে এই পান্না মেয়েটাকে, তাহলে পান্নাই কি সে মেয়ে যে মেয়ের বাবার জন্য নিলয় আর টুম্পা গ্রামে যাচ্ছিল? মনে আমার হাজারো প্রশ্ন ঘুরছে। সবচেয়ে বড় বিস্ময় হলো ঋতু নিজেকে টুম্পা দাবি করছে। তাহলে ওর কি জ্ঞান ফিরেছে, নাকি টুম্পা হওয়ার নাটক করছে? পান্না তখনও আমাকে জড়িয়ে ধরে কাঁদছে, কিছু বলছে না। আমি পান্নাকে বললাম, দেখুন, আমি নিলয় নই, আমার নাম শিহাব। ওদিকে ঋতু আর আন্টিও একে অপরকে জড়িয়ে ধরে আছে। আন্টি কাঁদছে, কিছু বলতে পারছে না। এমন সময় ঋতু আমাকে চোখ মারল। এ কি, ঋতু নাটক করছে? আমার রাগ উঠে গেল। আমি পান্নার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঋতুকে টেনে বাহিরে আনলাম। তারপর ক্রুদ্ধ হয়ে ওর গালে একটা থাপ্পড় মারলাম। বললাম, ফাজলামো করছিস? একটা সিরিয়াস বিষয় নিয়ে তুই নাটক করছিস? আমি তো তোর ভালোর জন্যই এমনটা করেছি, যাতে পান্নার সাথে তোর বিয়েটা আন্টি মেনে নেয়। এই বলে তুই এত বড় একটা বিষয় নিয়ে নাটক করবি? সরি রে, আমি বুঝতে পারিনি। এখন সরি বললে হবে? আন্টি যদি এখন জানতে পারে তুই মিথ্যে অভিনয় করেছিস, তিনি কতটুকু কষ্ট পাবেন বুঝতে পারছিস? ঋতু মাথা উঁচু করে রইল। এমন সময় পেছন থেকে কে একজন বলে উঠল, ঋতু হয়তো না বুঝেই অভিনয় করে গেছে, কিন্তু এটাই সত্য, সেই টুম্পা। পিছন দিকে তাকিয়ে দেখলাম বাবা। এ কি, বাবা এখানে আসলেন কি করে? আমি অবাক হয়ে বললাম, বাবা আপনি এখানে কি করে? তোমাকে ফোন করেছিলাম, তুমি হয়তো ফোনটা রিজেক্ট করতে গিয়ে রিসিভ করে ফেলেছিলে। আর তখনই শুনেছিলাম একজন মহিলার কণ্ঠ। তিনি এমন কিছু বলেছিলেন যা শোনার জন্য আমি 10 বছর ধরে অপেক্ষা করছিলাম। তারপর বাবা আমাকে আর ঋতুকে নিয়ে রুমে ঢুকলেন। পান্নার মা বাবাকে দেখেই সালাম দিলেন, তারপর বসতে বললেন। পান্নার মা নিজের শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে নিলেন। ওদিকে পান্না অশ্রুমিশ্রিত নয়নে আমার দিকে অপলক তাকিয়ে আছে, যেন অনেকদিন পর তার স্বপ্নের মানুষটাকে খুঁজে পেয়েছে। পান্নার মা এতক্ষণ চুপ করে বসে আছেন। বাবা আমাদের ডাকলেন, ঋতুমা, এদিকে এসো তো। শিহাব, এদিকে এসো। আমি বাবার ডান পাশে গিয়ে দাঁড়ালাম আর ঋতু বাম পাশে। বাবা বলতে শুরু করলেন, হ্যাঁ, ঋতুই আপনার সেই টুম্পা আর শিহাব হলো নিলয়, এতে কোনো সন্দেহ নেই। সেদিন কি হয়েছিল জানেন? আমি এদেশে এসেছিলাম আমার ছোট বোনের বাড়িতে। এমনিতেই কলকাতাতে আমি স্থায়ীভাবে বসবাস করছি। কয়েকদিন এদেশে থাকার পর কলকাতা থেকে হঠাৎ ফোন আসে, আপনার মেয়ের শরীর খারাপ করেছে, বাঁচা মরার প্রশ্ন। আমরা কোনো নিশ্চয়তা দিতে পারছি না, আপনি তাড়াতাড়ি আসুন, এখনই আসুন। অমুক জায়গায়, অমুক হাসপাতালে, অমুক নং কক্ষে। এটা ডাক্তারের ফোন ছিল। কলকাতাতে শুধু আমি আর আমার মেয়েই থাকতাম। হঠাৎ ডাক্তারের ফোনে এসব শুনে আমি তড়িঘড়ি করে ছোট বোনের বাসা থেকে বিদায় নিয়ে খুব দ্রুত আসছিলাম। হঠাৎ রাস্তার মধ্যে একটা দুর্ঘটনার দিকে চোখ পড়লো আমার। একটা বাস আপনাদের গাড়িতে সজোরে ধাক্কা দিয়ে দূরে নিয়ে ফেললো। ধাক্কায় বাসের বেশি কিছু হয়নি, বাস সোজা চলে গেল। একটি বারের জন্য বাস থামেনি। আমি গাড়ি থেকে নামলাম, দৌড়ে গেলাম আপনার গাড়ির কাছে। রাস্তাটা পুরো ফাঁকা ছিল, আশেপাশে কেউ ছিল না। আমার হাতে সময় কম, তাই দাঁড়িয়ে অপেক্ষা করব, কেউ আসবে ভেবে। সেই সময়টুকু আমার হাতে ছিল না। আমি দেখলাম গাড়ির ড্রাইভার গাড়ির ভেতরে পড়ে আছে, আর একটা ছেলে ও মেয়ে গাড়ির পাশাপাশি পড়ে আছে। ড্রাইভারটাকে দেখলাম আর বেঁচে নেই, কি করব বুঝতে পারছিলাম না।
ওদিকে আমার মেয়ের অবস্থা খুবই খারাপ, এদিকে দুইটা কিশোর আহত হয়ে রাস্তায় পড়ে আছে। আমি ওদের রেখে চলে যেতে পারছিলাম না, তাই ওদেরকে আমার গাড়িতে তুলে নিলাম, আর ড্রাইভার ও গাড়ি রাস্তায় পড়ে রইল। তারপর আসার পথে ওদেরকে আরো একজন পরিচিত ডাক্তারের জিম্মায় রেখে আসলাম। ডাক্তারের এই বলে পরিচয় দিয়েছিলাম যে ওরা আমার ছোট বোনের ছেলে মেয়ে। ওদের জ্ঞান ফিরলেই যেন বাড়ি যেতে দেওয়া হয়, ফি যত লাগে আমি দেব। আর সেদিকে আমার ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। কলকাতা এসে আমি আমার মেয়েকে জীবিত দেখতে পাইনি। 1 মাস পর আমি আবার এখানে আসি এবং ডাক্তারকে ওদের কথা জিজ্ঞেস করলে ডাক্তার বলেন ওরা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই ওদের যেতে দেওয়া হয়নি। ওরা ডাক্তারের বাড়িতেই ছিল 1 মাস। ওই দিন খুব খারাপ লাগছিল এই কথাটা শুনে। তখন আমি পত্রিকায় ওদের ছবি দিয়ে বিজ্ঞাপন দিয়েছিলাম, কিন্তু 1 মাসের মধ্যে কেউ রেসপন্স করেনি। তারপর আমি ওদের নিয়ে কলকাতায় চলে যাই। আমি নিজেকে ওদের বাবা হিসেবে পরিচয় দেই আর ওদেরকে একে অপরকে ভাই বোন করে দেই। আমিও তো পেপারে বিজ্ঞাপন দিয়েছিলাম, আপনি পাননি? না, আমি পাইনি। আর এভাবে দেখতে দেখতে কেটে গেল 10টা বছর। কিন্তু ভাবিনি আজ এভাবে কাকতালীয়ভাবে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আজ আমি মুক্ত হলাম, আপনি আপনার সম্পদ গ্রহণ করুন। বাবা যখন কথাগুলো বলছিলেন বোঝা যাচ্ছিল খুব কষ্ট করে কথাগুলো বলছেন। আমাদের সবারই চোখের কোণে জল এসেছিল। আমাদের স্মৃতি ফিরেনি, কিন্তু আমরা বাস্তবতাটা উপলব্ধি করতে পেরেছিলাম। এমন সময় আমার মনে একটা প্রশ্ন জাগলো। আমি আন্টিকে জিজ্ঞাসা করলাম, আন্টি, আপনি যে গল্পটা বলছিলেন, গল্পের কলেজে সেই মেয়েটা এখন কোথায়? কলেজের সেই মেয়েটা? আর তার বাবার খুনিদের বিরুদ্ধে কি কিছু হয়েছিল? তারপর তিনি পান্নাকে দেখিয়ে বললেন, এই হলো কলেজের সেই মেয়েটা। ওর বাবার খুনিদের বিরুদ্ধে আমাদের কিছু করতে হয়নি। পরে আমরা জানতে পারি গ্রামের লোকজনরাই ওদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছিল, আর তার ফাঁসিও হয়েছে। বাবা, যাও, সাহসী ছেলের মতো পান্না মেয়েটাকে তুলে নিয়ে এসো। আমরা একজনকে দিয়ে আরেকজনকে নিয়ে যাব। এত সহজে পান্নাকে পেয়ে যাব ভাবিনি। কিছুক্ষণ আগে পান্না আমাকে জড়িয়ে ধরেছিল, তাই সাহস করেই ওকে কোলে তুলে নিলাম। কষ্টের মাঝেও সেই মুহূর্তে সকলে হেসে উঠল। পরের বছরের শুরুতে আমি, পান্না, আন্টি, ঋতু তথা টুম্পা এবং আমার বাবা, আমরা 5 জন একসাথে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম এবং এরপর থেকে আমাদের 5 জনের একটা পরিবার হলো। সব কিছুরই সমাধান হলো, কিন্তু একটা গোলমাল থেকেই গেল আমার জীবনে। সেটা আমার পরিবারকে নিয়ে। ভাবলাম হঠাৎ করে হয়তো এমনইভাবেই একদিন কোনো এক মা এসে বলবে, বাবা নিলয়, কোথায় ছিলিস এতদিন? তখন হয়তো তাদের সাথে থাকবে তাদের বৌমা, কলেজের সেই মেয়েটা। আর খুশির ঠেলায় হয়তো অতীতের সব কষ্ট সবাই ভুলে যাবে। নতুন করে শুরু হবে জীবন। জীবন তো এখনো মাঝপথেই আটকে আছে। আমাদের এই গল্পটি এখানে শেষ করছি। কলেজের সেই মেয়েটা পুরো গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর দেখা হবে আবারও নতুন কোনো গল্পের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের তানভিজ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।